اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين দ্বীপহারের সময় আমরা প্রতিটা গুনাহগার বান্দা আপনার মহান দরবারে দুই কান হাত উত্তোলন করে দিয়েছি। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিন। ও রব্বুল আলামিন, আমাদের ছোট ভাই আরাফাতুর রহমান তোফা ভাইকে আপনি মাফ করিয়া দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন, আমাদের দলের যে সমস্ত অসুস্থ অবস্থায় রয়েছে, ও রব্বুল আলামিন, তাদের প্রত্যেকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। রব্বুল আলামিন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ চিকিৎসাধীন অবস্থায় বিদেশে রয়েছে। রব্বুল আলামিন, তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া ইয়া আল্লাহ আমাদের দেশে এসে আমাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দিন। ও রব্বুল আলামিন, আমাদের বড় ভাই ইয়া আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা দান করে আমাদের এর পাশে এসে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, আজকে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সমস্ত নেতাদের ইয়া আল্লাহ পূর্ণ সুস্থতা দান করি আল্লাহ আমাদের ইয়া আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ورب العالمين يا الله খুলনা জেলার নতুন সদস্য সচিব আবু হোসেন বাবু ভাই অসুস্থ রয়েছে। ও রব্বুল আলামিন, তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ডান পাশে যে চেয়ারগুলো খালি আছে আপনারা একটু ডান দিকে চেপে আসলে বা আপনাদের বাঁ দিক হয় আপনারা বাঁ দিকে একটু বসলে তাহলে কেউ আসলে ডান দিকে বসতে পারবে। আমাদের প্রশিক্ষণ কর্মশালা এখনই শুরু হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে একই সাথে আমাদের সাতক্ষীরা জেলা এবং বাগেরহাট জেলার কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই কর্মশালা আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত একসাথে এখানে থাকব। বিকালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আপনাদের সম্মুখে উপস্থিত হবেন। এর আগে আপনারা আজকে যে প্রশিক্ষণ নেবেন এখানে প্রশিক্ষণের পর্যায়ে আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্ন করার আছে আপনারা প্রশ্নগুলি লিখে আমাদের ডায়াসে দিবেন। এখানে আমরা আমাদের যে প্রধান প্রশিক্ষক জনাব পাবেল সাহেব উনি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিবেন।
আপনারা যার যখনই প্রশিক্ষণ বিষয়ে আসবে আপনারা নোট করে রাখবেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক নন্দিত ছাত্রনেতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ড আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভাই বলেন। হ্যালো ভাই, এখন আজকের এই কর্মশালার শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নন্দিত সভাপতি বিএনপি সংগ্রামী তথ্য বিষয়ক সম্পাদক এই খুলনার মাটি মানুষের নেতা নন্দিত নেতা জনাব আজিজুল বাড়ি হেলাল আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী খুলনা মহানগর এবং জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ৩১ দফা সংস্কার প্রস্তাব, আপনারা এই সম্বন্ধে টেলিভিশন পত্রপত্রিকায় অনেক দেখেছেন এবং পড়েছেন এবং দলের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে এই কথাগুলো বলা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের মিডিয়া সেলের নেতৃবৃন্দকে যে এভাবে ৩১ দফা কর্মসূচি বিভিন্ন সময়ে আমরা এই পর্যন্ত খুলনা জেলা এবং মহানগরীর 3 বার, আজকে নিয়ে 3 বার আমরা ৩১ দফা কর্মসূচির বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি এবং এটা জন্য আমাদের মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক ডক্টর আলামিন রহমান পাবেল ভাই, তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তারেক রহমানের নির্দেশনায় এই ৩১ দফার বিশ্লেষণ করছেন। আমরা এই জন্য এবং আমরা এর সাথে আজকে আমাদের খুলনায় মিডিয়া সেলের যে টিমটা রয়েছে এসছেন, আমাদের বীর চট্টলার সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হেলাল এবং আসছেন আমাদের মিডিয়া সেলের সদস্য আমাদের প্রয়াত নেতা ফজলুর রহমান পটুল ভাই, কন্যা শারমিন পুতুল সহ যে সমস্ত মিডিয়া সেলের নেতৃবৃন্দ দলের প্রয়োজনে আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিতে এসছেন। এই জন্য আমরা খুলনা জেলা এবং মহানগরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, এই ৩১ দফা সংস্কার প্রস্তাব 2022 সালে বিএনপি জাতির সামনে তুলে ধরেছিল। আপনারা জানেন যে এই ৩১ দফার একটা উৎপত্তিগত দিক আছে। 2016 সালে আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া বিশাল 2030 দিয়েছিল। তার আগে আমাদের দলের যে কর্মসূচি 19 দফা কর্মসূচি, এই সব কিছুকে সম্মিলিত করে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। 31 দফা কর্মসূচি শুধু বিএনপির না, গণঅভ্যুত্থানে সমস্ত রাজনৈতিক দলের সংগ্রামের মাধ্যমে আমরা রাষ্ট্র মেরামতের, নতুন রাষ্ট্র গঠনের একটি প্রস্তাবনী জনগণের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে,
ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, এখন দেশ গড়ার সময়। এই দেশকে গড়তে বিএনপি জনগণের সামনে প্রস্তাব দিয়েছেন 31টি দফার। 31টি দফার একটা বিউটি হলো যে 31 দফা কিন্তু ফিক্সড কোনো ব্যাপার না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার যেটা বলছেন, 31 দফা কোনো ধর্মগ্রন্থ না। যে সমস্ত দফা তার উপযোগিতা হারাবে ভবিষ্যতে, সেই সমস্ত দফার জায়গা নতুন নতুন দফা ঢুকবে। এবং যে সমস্ত দফা এখনো অ্যাড্রেস করা হয়নি, কারণ 5ই আগস্টের আগে আমাদের 31 দফা ঠিক করা ছিল, এখন 5ই আগস্টের পরে নতুন নতুন যে সমস্ত চিন্তা এবং চেতনা, আশা এবং আকাঙ্ক্ষা যদি জনগণ মনে করে, তাও 31 দফায় সন্নিবেশিত হবে। 31 দফার এই চমৎকারিত্ব এবং এই 31 দফাটা সারা বাংলাদেশে প্রচার করতে হবে। কারণ একটা অপবাদ তৈরি হয়েছে এবং তারপরে একটা পারসেপশন তৈরি হয়েছে। এই পারসেপশন ম্যানেজমেন্ট কিন্তু বিএনপি কারণ আমাদেরকে এবং আপনাদেরকে করতে হবে যে বিএনপি সংস্কার চায় না। আপনাদের দৃঢ়কণ্ঠে বলতে হবে বিএনপি একমাত্র দল যেই দল সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই জন্ম লাভ করেছে এবং তার বিকাশ হয়েছে। কারণ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বিএনপি প্রণয়ন করেছে, অর্থাৎ সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপির উদ্ভব এবং বিকাশ। এবং বিএনপি একমাত্র দল এই সংস্কারের কথা আমরা 2016 সালে আমাদের নেত্রী বলেছেন, 2020 সালে আমাদের নেতা বলেছেন, 2022 সালে আমরা সমস্ত দলকে নিয়ে এই 31টি দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। সুতরাং বিএনপি একমাত্র দল এই দেশে প্রথম সংস্কারের কথা বলে। আমরা তাই বলছি যে সংস্কার এবং নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের সামনে এখন একটি জাতীয় নির্বাচন। বাংলাদেশে একটি অরাজনৈতিক সরকার থাকার ফলে যে ক্ষমতার যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণের জন্য এবং সরকারের বিভিন্ন পারফরমেন্সের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে বাংলাদেশকে সঠিক এবং সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য, অভ্যুত্থানের চেতনাকে লালন করবার জন্য আমাদেরকে এই 31 দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে যে বিএনপি সংস্কার চাই। সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে, একটিকে বাদ দিয়ে আরেকটি করা সম্ভব নয়। এই সংস্কার সম্বন্ধে ব্যাপক কথা আমাদের ডক্টর আলমগীর রহমান পাবেল ভাই বলবেন। আমাদের বক্তব্য হলো যে আপনারা যারা নেতা কর্মীরা আছেন এখানে, যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এর আগেও নিয়েছেন, এই প্রশিক্ষিত কর্ম নেতৃবৃন্দ আপনারা থানা পর্যায়ে এরকম প্রোগ্রাম করতে হবে। থানা পর্যায়ে লোকজনকেও এইসব 31 দফা সম্বন্ধে আইডিয়া দিতে হবে। তারা ইউনিয়ন পর্যায়ে দিয়ে পুরো বাংলাদেশকে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব যে আমরা আগামী দিনে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। সেই আগের আমলের সেই অতীত আমলের বাংলাদেশ যে স্রোত গতিতে বাংলাদেশে যে ক্রিমিনালাইজেশন ছিল, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল, সব কিছুকে সংশোধন করে বিএনপি আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, আগামী প্রজন্মকে অ্যাড্রেস করে আমরা আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, সেই কর্ম প্রশিক্ষণকে আপনারা এখানে নেবেন এবং সেইগুলো আপনারা সারা বাংলাদেশে প্রচার করবেন। আপনারা প্রত্যেকেই একটা মিডিয়ার মতো কাজ করবেন। মিডিয়া যেভাবে প্রচার করে সারা বাংলাদেশে, আমাদের প্রতিটি নেতা কর্মী 31 দফা সংস্কার প্রস্তাব প্রচার এবং প্রসারের জন্য প্রত্যেকেই মিডিয়ার একটি মিডিয়া হবে। কোনো মিডিয়ার উপর ডিপেন্ড না করে নিজেরাই মিডিয়া সেজে বিভিন্ন বক্তৃতায় আমাদের আজকে গ্রামাঞ্চলে বলেন, আপনার শহর অঞ্চলে বলেন, মফস্বল অঞ্চলে বলেন, প্রচুর বিএনপির আপনার জনসভা হয়, গণসভা হয়, আপনার কর্মী সভা হয়। এই সমস্ত সমাবেশে 31 দফার যে মূল সেন্টিমেন্ট, সেইগুলো আপনাদেরকে বলতে হবে। আমি আমার কথা আর বাড়াবো না। আমি আবারও আপনাদেরকে এরকম একটা
প্রশিক্ষণমূলক কর্মসূচির অংশ আয়োজন করবার জন্য আমি আবারও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর এবং জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সামনে এখন আলোচনা অংশ নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সাথে যারা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করার জন্য আছেন, আমাদের মিডিয়া সেলের সম্মানিত দুজন সদস্য মীর হেলাল, ব্যারিস্টার মীর হেলাল এবং ফারজানা শারমিন পুতুল, আপনারা তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে দেখেন, আপনারা শুনেছেন তার কথা। এর আগে কয়েকদিন আগে আমরাও এসেছিলাম, আপনারা জানেন, আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা আবার নতুন করে কেন একদিন দফা নিয়ে বলতে আসলাম, আমরা একটু সবাইকে যদি শান্ত হয়ে যদি কথাগুলো শুনি আর যাদের একটু পছন্দ হবে তারা নীরবে বাইরে যাবে। দরজাটা একটু বন্ধ রাখেন, দরজাটা বন্ধ করে রাখেন, দরজাটা বন্ধ করে রাখেন, কাউকে আসতে দেবেন, পেছনে পেছনে নড়াচড়া করে না প্লিজ। আচ্ছা, জনাব তারেক রহমান 31 দফা নিয়ে এত বেশি চিন্তা করেন কেন? 31 দফাকে তিনি এমন একটা কর্মসূচির কাছে নিয়ে গেছেন যেখানে মনে হচ্ছে যে তার চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সব 31 দফা নিয়ে একটি সংস্কার প্রস্তাব, তাই না? আমাদের আজম ভাই সাহেব বলছিলেন যে বিএনপি সংস্কার চায় না, এইরকম একটা কথা বাজারে চালু করার চেষ্টা করা। বিএনপি নির্বাচন নিয়ে অস্থির হয়ে গেছে। নির্বাচন নিয়ে কেন অস্থির হয়েছে সে কথাটা একটু পরে যায়। এগুলো সব কিছু কিন্তু 31 দফার সাথে সম্পর্কিত কথা, এগুলো আলাদা কিছু না। বিএনপি সংস্কারের মধ্যে দিয়ে জন্ম হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন? প্রত্যেকটা স্তরে স্তরে সংস্কার মানে কি? পরিবর্তন করে, তাই না? বাংলাদেশকে পাকিস্তান থেকে বাংলাদেশ নাম দেওয়ার জন্য যে মানুষটি সবচেয়ে আগে উচ্চ কণ্ঠে রেডিওতে ঘোষণা দিয়ে বলেছেন যে পাকিস্তানকে সংস্কার করে বাংলাদেশ বানানো, তার নাম কি? যিনি একদলীয় বাকশালকে সংস্কার করে বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশকে আবার ফেরত দিয়েছেন, তার নাম কি? যিনি মিডিয়া এবং সংবাদপত্রের কন্ট্রোল করা শেখ মুজিবুর রহমানের সেই আদেশকে, অধ্যাদেশকে প্রত্যাখ্যান করে দেশের মানুষের জন্য, গণমানুষের জন্য মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, সংবাদপত্রকে স্বাধীন করে দিয়েছিলেন, তার নাম কি? যে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্ভিক্ষের বাংলাদেশ বানিয়েছিল, সেই বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে পরিণত করেছিলেন, তার নাম কি? যে বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়েছিল, চীনের মতন একটা বৃহৎ রাষ্ট্র বাংলাদেশকে স্বীকার করত না, মুসলিম উম্মার সেই বৃহত্তর নেতৃত্ব সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তাদের দেশে জিয়া ট্রিন নামে নিম গাছ লাগিয়ে পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশের একটি নতুন ভাবমূর্তি তৈরি করে যে সংস্কারটি সাধন করেছিলেন, তার নাম কি? বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেই সংস্কারের রাস্তায় উনি তুলে দিয়েছেন, যেখান থেকে আমরা তৈরি পোশাক এবং মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানির মধ্য দিয়ে আমাদের বৈদেশিক ভান্ডার থেকে, মুদ্রার ভান্ডার থেকে সমৃদ্ধ রাখতে পেরেছি, সেই অর্থনৈতিক সংস্কার যিনি করেছেন তার নাম কি? বিএনপি সংস্কার করে না? বেগম খালেদা জিয়া বাংলাদেশে যখন রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে তিনি যখন সংসদীয় ব্যবস্থার মধ্যে প্রবর্তন করেছিলেন, এত বড় সংস্কার কি সংস্কার না? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ছিল কলুষিত, এই নির্বাচন ব্যবস্থার মধ্যে কোনো মানুষের মতের প্রতিফলন হতো না, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা যিনি দিয়েছেন তার নাম কি? বেগম খালেদা জিয়া। তাহলে এত কিছু করার পরেও এখন যদি আমি আসি, জনাব তারেক রহমান তিনি কি বলেছেন? বাংলাদেশের যে ধারণার কথা কেউ বলতো না, বলতেন, তিনি বলেছেন উনি নির্বাচনে যদি জয়লাভ করি আমরা, আমাদের কাছে একক কেন, যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও থাকে, তাহলেও সমমনা দলদের নিয়ে কি করতে চেয়েছেন উনি?
জাতীয় সরকার গঠন করতে চেয়েছেন। এই জাতীয় সরকারের ধারণার কথা কেউ বলেছেন কি কোনোদিন? সংস্কারটা এটা বাংলাদেশের আমাদের কোনো জাতিসত্তার ভেতরে অংশগ্রহণকারী জাতিসত্তার ধারণা ছিল না। আমাদের দেশের বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে পাহাড়ে, উপকূলে, দ্বীপে, সমতলে। তাদের সবাইকে একটি রেইনবো নেশনের ধারণায় সমন্বিত জাতিসত্তার পরিচয় দেওয়ার কথা যিনি বলেছেন তার নাম জনাব তারেক রহমান। যখন এই শিশুরা সংস্কারের কথা চিন্তাও করে নাই, আজ থেকে 2 বছর আগে 27 দফা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা যিনি বলেছেন তার নাম কি? জনাব তারেক রহমান। তো এতগুলো কথা বলার পরে সংস্কার কি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে হবে? আমরা এই যে কথাগুলো বলি তার পেছনে কারণ কিন্তু একটি, সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে আগামী দিনের মানুষের জন্য আমরা কি করব, সেই কথাটি যদি আমি মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে মানুষ আমাকে সমর্থন কেন করবে? শুধু কি এই জন্য করবে যে আমরা আওয়ামী লীগ না বিএনপি, আওয়ামী লীগ চলে গেছে বলে বিএনপিকে সমর্থন করবে? এটা কি কোনো সমর্থনের কোনো ধরন হলো? আমরা আদর্শিকভাবে দেশের মানুষের কাছে আমাদের সেই কথাগুলো পৌঁছাতে চাই যে আমরা বাংলাদেশকে বদলে দিয়ে জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ করতে চান, যে বাংলাদেশটা হবে সত্যিকারের গণমানুষের বাংলাদেশ। অর্থাৎ এই সংস্কারের কথা তো এখনো পর্যন্ত কারো কাছে চূড়ান্ত হয়নি, তারা এখনো এটা ওটা খসড়া করছেন। আর 2 বছর আগে 31 দফা কর্মসূচির একটি পরিপূর্ণ রূপরেখা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। সংস্কারের জন্য এর চাইতে বড় প্রমাণের দরকার নেই। একটি কথা আমাদের জানা দরকার, আমাদেরকে অনেকে মাঝে মাঝে যারা জিজ্ঞেস করার চেষ্টা করে যে বিএনপি নির্বাচন নিয়ে অস্থির হয়ে গেছে। একটা কথা এখানে একটু ভালো করে জানা দরকার এবং আপনাদেরও প্রত্যেকেরই লোকজনকে প্রশ্ন করা দরকার। একটি রাজনৈতিক দল, এটা কি থিয়েটার সিনেমা করার দল? এটা রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশ পরিচালনা করার দায়িত্ব নেওয়া, দেশ পরিচালনা করা, তার আদর্শ, তার ম্যানিফেস্টো, তার গঠনতন্ত্রে বাংলাদেশকে যেরকম করে দেখতে আমরা চাই সেই রকম করে একটা দেশ গঠনের চেষ্টাটা একটা রাজনৈতিক দল করবে। তো রাজনৈতিক দল দেশকে পরিবর্তন করতে গেলে দেশ পরিচালনার দায়িত্ব যদি তারা না পায়, তো শুধুমাত্র কি লেকচার ক্লাসে এই সংস্কারের কথা বললেই হয়ে যাবে? তাহলে যদি নির্বাচন না হয়, তাহলে এটা সরকারের যদি অংশ যদি বিএনপি হতে না পারে, তাহলে এই সংস্কারে যদি অংশ না হয়, তাহলে তার দেওয়া যে সমস্ত ম্যানিফেস্টোর যে কথাগুলো আছে, বিএনপি যে কথাগুলো মানুষকে প্রতিশ্রুতি হিসেবে দিতে চায়, সেগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচনের কোনো বিকল্প আছে? তাহলে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে, এটা হলো সবচেয়ে বড় সংস্কার। সবচেয়ে বড় সংস্কার কোনটা? বাংলাদেশ থেকে নির্বাচন নামক শব্দটি উঠে গেছে। আওয়ামী লীগ আমাদেরকে ভোটারবিহীন নির্বাচন দেখিয়েছে, নৈশ ভোটের নির্বাচন দেখিয়েছে, আমি নির্বাচন দেখিয়েছে। বাংলাদেশের নির্বাচন বলে কিছু আছে? তাহলে প্রথম সংস্কারটা ওটাই করতে হবে, একটা সংস্কারের ব্যবস্থাপনা এমন ভাবে করুক যাতে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয়। সেটি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তাদের সবচেয়ে বড় দায়িত্ব পালন করা হবে। বাকিটুকু সংস্কার রাজনৈতিক দলকে করতে দিন। কারণ সংস্কার আপনি যাই করেন না কেন, এটা যদি সংবিধানের অংশ না করা যায়, তাহলে এটাকে বাস্তবায়ন করা যাবে? আর এই সরকারকে বৈধতা দেবে কে? এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানে কি? অন্তর্বর্তীকালীন কথাটা মানে হচ্ছে সাময়িক। তিনি একটা সময়ের জন্য এসেছেন। এই সময়টা একটা গ্যাপ, একটা সময়ের একটা গ্যাপ পূরণ করার জন্য তারা আছেন। নির্বাচিত সরকার আসলে তাকে তার সে দায়িত্বটা তাকে দিয়ে দিতে হবে। তারা যদি দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে চায়, তাহলে এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এটা তো সত্যি কথা। এটা বোঝার জন্য তো খুব পরে জ্ঞানী বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, তাই না? তাহলে আমরা এই যে 31 দফা নিয়ে কথাগুলো বলছি, জনাব তারেক রহমান একটা কথা কিন্তু পরিষ্কার বলেছেন যে আমরা নির্বাচনী মহাসড়কে উঠে গেছি। বিএনপি নির্বাচনের কথাই বলবে, কারণ বিএনপি একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল মানুষের ভোটের অধিকারের কথা না বলে অন্য কথা বলবে, এটা তার কাছে প্রত্যাশা করা যায় না। তাহলে এই কথাটা বলতে গেলে আমাদেরকে কি শুধুমাত্র আমরা এই কথা বলতে যাবো যে ভাই আমরা বিএনপি, আমাদেরকে ভোট দেন, আমরা বিএনপি, আমাদেরকে সমর্থন করেন, এই কথা বললে সত্যিকার অর্থে কোনো কাজের কাজ হবে? অন্যরা যারা আমাদেরকে বলে যে বিএনপি খারাপ, বিএনপি খারাপ, বিএনপি মুদ্রার এপিট ওপিট, আমরা সে কথা একটু পরে না হয়ে আসছি। বিএনপি মুদ্রার এপিট ওপিট কিনা সেই কথা আমরা একটু পরে বলবো, কিন্তু আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। বিএনপি এপিট ওপিটের আগে মানুষের কাছে আমরা যখন যাব, তখন যদি একটা মানুষ, একটা কৃষক যদি আমাকে জিজ্ঞেস করে
আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে আমাদের জন্য কি করবেন? তাহলে কি বলবেন যে ভালো করবো, অনেক কিছু করবো, চিন্তা করো না। এটা কি কোনো উত্তর? আর আরেকটা কথা জনাব তারেক রহমান প্রায় বলেন, তিনি কি কখনো বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে, এই শব্দটি উনি ব্যবহার করেন, উনি কি বলেন? আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমাদের ভাষাগত একটা পরিবর্তন হয়েছে। ক্ষমতা শব্দের মধ্যে কি আছে? একটা দাম্ভিকতা আছে। ক্ষমতা শব্দটির মধ্যে দিয়ে একটা দখলদারিত্বের মতন একটা শব্দ থাকে। ক্ষমতার বিষয় নয় এটা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে জনগণ একজনকে নির্বাচিত করে সেই দায়িত্বটা দেওয়ার জন্য। জনাব তারেক রহমান ঠিক সেই কথাটি মানুষের কাছে বলার চেষ্টা করছেন যে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বিএনপি এই 31 দফার যে কর্মসূচি আছে সেটিকে যদি পরিপক্ক। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ওখানে 3টা ছবি আছে, তাই না? নিচে আছে কি অসংখ্য জনতা। এই এটা দাও না ভাই, এই স্লাইডটা দেন না আপনার সন্ধান নেই। আচ্ছা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? ছবিটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখবো 3 জন ব্যক্তির ছবি। এরা কি ব্যক্তি? আমরা কি মানুষ বলে শুধু আমরা একটা একক ব্যক্তি হিসেবে তাদেরকে আমরা কেউ বিবেচনা করি? জনাব, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কথা যদি চিন্তা করি তাহলে উনি কি একজন ব্যক্তি হিসেবে কাজ করেছিলেন? তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। এই কথা নিয়ে কোনো সন্দেহ আছে আমাদের? কেন সন্দেহ নাই? কারণ যখন রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতা ঘোষণা করতে পারেন নাই, তখন যিনি সাহসিকতার সাথে এই কাজটি করেছিলেন তার নাম জিয়া রহমান। উনি একটি সামরিক বাহিনীর সদস্য ছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীর উনি সদস্য ছিলেন। সেখান থেকে যেদিন উনি ঘোষণা করেছিলেন যে উই রিভল্ট, সাথে সাথে কি করেছেন উনি নিজের মৃত্যু পরোয়ানাকে ঘোষণা করেছিলেন, ঠিক কিনা? এটার ব্যর্থতা হলে কি হতো তার? আর ওই ঘোষণাটি তিনি যখন দিয়েছিলেন তখন বাংলাদেশের সবচেয়ে বিপদগ্রস্ত পরিবারটা ছিল কোনটা? ওই দিন ওই বেগম খালেদা জিয়া এবং শিশু তারেক রহমান এবং আরাফাত রহমান, তারা ছিল ওই সময় বাংলাদেশের সবচেয়ে বিপদগ্রস্ত একটি পরিবার। কারণ তিনি কি তাদের নিরাপত্তার ব্যবস্থা করে কি মুক্তিযুদ্ধ করতে গেছিলেন? তাহলে এই মানুষটির প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটি কি শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে? তিনি তো একটা বাংলাদেশের একটা প্রতীকে পরিণত হয়েছিলেন। তাকে মানুষ জানে কিভাবে? তার চাইতে বড় দেশপ্রেমিক কোনো মানুষ বাংলাদেশে জন্মেছে এ কথা কেউ বিশ্বাস করে না। তার চাইতে সৎ কোনো রাষ্ট্রপতি বাংলাদেশে কখনো এসেছিল এটিও মানে বিশ্বাস করে না। তার চাইতে যুগান্তকারী চিন্তা ভাবনা করার মতো কোনো রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিল এটাও মানে বিশ্বাস করে না। এই মানুষটিকে যখন কেউ যদি বলে যে উনি রাজাকার ছিলেন, উনি পাকিস্তানের চর ছিলেন, তো তাদের সম্পর্কে কি কোনো মন্তব্য করা উচিত? এটা কারা বলে? আসলে হয় কি দেখবেন, খেয়াল করে হতাশ লোকের চিৎকার থাকে অনেক। আমরা বলি না ভাঙ্গা হাড়ি বাজে বেশি। অর্থাৎ আওয়ামী লীগের কোনো নেতাকে যদি জিজ্ঞেস করেন যে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন, নাম বলতে পারবে কেউ? পারবে না। তো পারবে না বলেই ওনাকে সমস্যা হলে মনে হয়। এই শহীদ জিয়াউর রহমান শুধুমাত্র কি স্বাধীনতা ঘোষণা করে চুপ করেছিলেন? উনি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের বাংলাদেশের হিসাবে, মানুষকে তার আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে, মুক্তির সনদ হিসাবে যে ঘোষণাটি জনাব জিয়া রহমান দিয়েছিলেন, তার সাথে সমকক্ষতা নির্ণয় করার মতো দ্বিতীয় কোনো জিনিস কি আছে আমাদের সামনে? তাকে নিয়ে বিতর্ক করবার চেষ্টা যারা করে তাদের সাথে আমরা জড়তে চাই না। তো আজকাল একটা নতুন কথা শুনি আমরা। কি নতুন কথা? যে বাংলাদেশে নাকি 2 জাতের দেশপ্রেমিক আছে। এই 2 জাতের দেশপ্রেমিক কোনটা? একটা হচ্ছে সেনাবাহিনী, আর একটা হচ্ছে জামাত ইসলাম। মাঝে মাঝে বলেন তো, তাই না? আসলে মাঝে মাঝে ভাবি তাই। হ্যাঁ, দেশপ্রেমিক কথাটা ঠিক। তো কোন দেশের প্রেমিক ওনারা ছিলেন সে সময়? পাকিস্তানের প্রেমিক ছিলেন। তো দেশপ্রেমিক তো হতেই পারে। আমরা হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক, ওনারা ছিলেন পাকিস্তানের দেশপ্রেমিক। অসুবিধা নাই তো। তাদেরকে নিয়ে আরেকটা সমস্যা আছে, তারা মুক্তিযুদ্ধে তাদের কোনো অংশগ্রহণ ছিল না। সেই জন্য তারা কি করবার চেষ্টা করেন? তারা মাঝে মাঝে বলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে 2024 সালের জুলাই আগস্টে। মুক্তিযুদ্ধ দ্বিতীয় বানাবার দরকার নেই। মুক্তিযুদ্ধ একটি হয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা সেই ঘোষণাকে কখনো ম্লান হতে দিতে পারবো না।
বাংলাদেশ পারবে না, ইতিহাস পারবে না। সুতরাং যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলেন তারা প্রকারান্তরে জিয়া রহমানের অবদানকে ছোট করবার চেষ্টা করে। মুদ্রার এপিটোপিট বলেন ওনারা, তাই না? আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এপিটোপিট। এটা মুদ্রার এপিটোপিটের হিসাবটা করি আমরা এবার একটু। 1971 সালে রাজাকার কারা ছিল? 2024 সালে রাজাকার কারা? মিল আছে মুদ্রার এপিট আর মুদ্রার ওপিট। ভালো কথা। সুতরাং বলবেন না ঠিক আছে কোনো অসুবিধা নেই, তারা মুক্তিযুদ্ধের বলে যে তারা মুদ্রার এপিট আর ওপিট। আবার আসেন এইদিকে 1986 সালে আমরা বলি যে জাতীয় বেঈমান একটা, আসলে জাতীয় বেঈমান কিন্তু একজোড়া। কারা? আওয়ামী লীগের জামাতি, মুদ্রার এপিট আর মুদ্রার ওপিট। আবার যান 1996 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করার জন্য যারা যুদ্ধ করেছিল বাংলাদেশের বিরুদ্ধে 191 দিন হরতাল করেছিল, কারা? আওয়ামী লীগ, মুদ্রার এপিট আর মুদ্রার ওপিট। আবার আজকে যারা বলার চেষ্টা করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এক, তাহলে আবারও একই কথাই বলি, 1971 সালে মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি চিনিয়ে দিত কারা? এই জামাতে ইসলাম। আর 2024 সালে বিএনপি লোকের ঘর বাড়ি চিনিয়ে দিত কারা? আওয়ামী লীগ। মুদ্রার এপিট আর মুদ্রার ওপিট। ফলে যখনই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ঠিকই তো, মুদ্রার এপিট এপিট চিনি তো আমি চিনাই দিই আমি, এইভাবে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেবেন যে প্রকৃত পক্ষে মুদ্রার এপিট আর ওপিট কারা। সুতরাং আমরা শুধুমাত্র ভাবাবেগে চলি না, যুক্তি তর্ক এবং তথ্য দিয়ে যে কথাগুলো বলতে পারবো সেটাই আমাদের বক্তব্য হওয়া উচিত। দ্বিতীয় যে ব্যক্তির ছবিটি মাঝখানে আমরা দেখছি তিনি বেগম খালেদা জিয়া। বাংলাদেশের জন্য ওনার অবদানের কথাটি যদি আপনি বারবার যদি ঘুরে ফিরে আমরা বলতে চাই, এটা বলে শেষ করতে পারবো না। কারণ তার একটি মাত্র পরিচয়, সেটি হচ্ছে উনি আপসহীন। কি শুধুমাত্র জেদ ধরে আপসহীন? না, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের মনের কথা বলার জন্য তিনি আপসহীন। সেজন্যই আমরা দেখি স্বৈরাচার যখন হেলিকপ্টার থেকে ওই 130-তে উঠবার জন্য যখন এত দ্রুত বেগে দৌড়ায় যে ওটা দেখলে 100 মিটার স্পিডে উসাইন বোল্ট পর্যন্ত লজ্জা পাবে, সেই জায়গাতে বেগম খালেদা জিয়া যখন গুলশান থেকে এয়ারপোর্টে যান বিদেশে চিকিৎসার জন্য, তখন রাস্তায় জনসমুদ্র তাকে এত বেশি ভালোবাসা দেয় যে ওই এয়ারপোর্টের কয়েক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার 5 ঘন্টা সময় লাগে। এটি হচ্ছে ভালোবাসার পার্থক্যের দুটি জায়গা। ঠিক একই রকমভাবে এই জিয়া পরিবার যে কথাটি সবসময় বলে যে পৃথিবীতেও কোথাও তাদের কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া, আর ওদের ঠিকানা শেষ নাই। এমনকি তাদের যে ভাগ্নি ভাতিজা যারা আছে তারাও পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের একাধিক সম্পত্তির হিসাব আমরা পাই। এমনকি এমপি হওয়ার পরেও, শ্যাডো মিনিস্টার হওয়ার পরেও, এবারে খণ্ডিত ছোট টুকরা মন্ত্রী হওয়ার পরেও তাদের সে লোভ যায় না। আসলে খাসলাতের সমস্যা আছে একটা, কিন্তু যদি সে ব্রিটেনেই বসবাস করুক আর ইউরোপে থাকুক, ওখানে গিয়েও ফ্ল্যাট আর জমি নিতেই হয়। এটি হচ্ছে অভ্যাস। একজন ব্রিটিশ একজন নাগরিক, এদেশের তিনি নাগরিকের নন, তার নামে পূর্বাঞ্চলে প্লটের বরাদ্দ হয়। এটি পরিবারের দোষ। জিয়া রহমানের পরিবারের জন্য বের করুন যদি পূর্বাঞ্চলে কোনো প্লট আছে কিনা, বের করুন উত্তরায় কোনো প্লট আছে কিনা। আসলে মানুষকে কিন্তু কখনো শুধুমাত্র দুটি কথা বলে, যে কথাটি আমরা দেখেছি গত 17টি বছর মিডিয়াতে জনাব তারেক রহমানকে, এবং তাকে যেমন কথা বলবার সুযোগ দেওয়া হয়নি, তেমনি বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে কথায় কথায় তাকে এমনভাবে এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হয়েছে যেন তিনি এতিমের পয়সা মারা থেকে শুরু করে আর যত রকমের অপবাদ দেওয়া সম্ভব। এমনকি এই কথাও বলতে শুনেছি, রুচিহীনভাবে বলতে শুনেছি, এই শুনি মনে মনে, এই শুনি যায় যায়, এই কথাটি কোনো ভদ্র পরিবারের কোনো কথা হতে পারে। সেজন্য কি হয়েছে, মানুষ এমনভাবে তাকে প্রত্যাখ্যান করেছে যে প্রত্যাখ্যানের বিপরীতে বেগম খালেদা জিয়াকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যেখানে একটি হচ্ছে অন্তর আর একটা হচ্ছে ঘৃণা। অন্তরের বিপরীতে যদি ঘৃণা স্থান হয় তাহলে সেই অবস্থানে অন্তত আর যাই হোক জিয়া পরিবারের কখনো সেই জায়গায় যেতে হবে। জনাব তারেক রহমান আপনারা খেয়াল করে দেখবেন, 17টি বছর থেকে মিডিয়াতে তাকে বয়কট করে রাখা হয়েছে, আইনের আশ্রয় নিয়ে তাকে মিডিয়া থেকে বঞ্চিত করা হয়েছে, কথা বলার সুযোগ থেকে তাকে দেশের মানুষের সামনে উপস্থিত হওয়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি যখন কথা বলার সুযোগ পেয়েছেন তখন দেশের মানুষ কি বলে, তিনি হলেন প্রকৃত নেতা, যিনি মানুষের মনের ভাষা বোঝে, একটা শালীনতা নিয়ে কথা বলে একবারের জন্য তার কথাবার্তার বিপরীতে কাউকে গালিগালাজ করা, কোনো অশ্লীল অশ্রাব্য বক্তব্য তার ভিতর থেকে কখনো আপনার হবে। অথচ আগে সেই কথাগুলি তো প্রধানমন্ত্রী তাকে শুনতাম আমরা, কুলাঙ্গা চোর, এটা ছাড়া তিনি দ্বিতীয় কোনো কথা বলতেন না কোনো সময়। এই কথাটা আমরা এইখানে একটু জিনিসকে খুব স্পষ্ট করি, আমরা কিন্তু এখানে একটা কাজের দায়িত্ব নিয়ে এসেছি। সেই কাজের দায়িত্বটি কি,
আপনারা কিন্তু 31 দফা শুধুমাত্র শুনবেন না, 31 দফার সাথে আনুষ্ঠানিক যতগুলো কথাবার্তা বলা হয় সেগুলোকে দয়া করে একটু নিজের আত্মার মধ্যে জায়গা দিন এবং মানুষকে কাছে যখন আপনারা যাবেন, কারণ জেলা পর্যায়ে এই প্রশিক্ষণের পর, প্রশিক্ষণ আমি বলি না, আমরা কথা বলবো, আমরা পারস্পরিকভাবে এখানে মতামতগুলো নেব, এখান থেকে আমরা মানুষের কাছে কোন কথাগুলো কিভাবে নিয়ে যেতে পারি সেই কৌশলটিকে শুধু শিখব। তারপরে এই দায়িত্বটি হচ্ছে আপনার দেশের এই 20 কোটি মানুষের কাছে, এমনকি যারা ভোটার নয় তাদেরকেও কিন্তু এই ভাবধারার কাছে আনতে হবে। কারণ আমাদের দলের একটা কথা বলা হয়, যারা আমাদেরকে নিয়ে ভাবে, আমাদেরকে যারা পছন্দ করে তাদেরকে সমর্থকে পরিণত করুন, যারা আমাদেরকে সমর্থন করে তাদেরকে সদস্যে পরিণত করুন, আর আমাদের সাথে যারা কাজ করতে চায় সেই সদস্যকে কর্মীতে পরিণত করুন, আর যারা আগামী দিনের কথা ভাবতে পারে সেই কর্মীকে নেতায় পরিণত করুন। অর্থাৎ একজন আমাদেরকে পছন্দ করে তাকে সমর্থকের পর্যায়ে থেকে তাকে সদস্য বানিয়ে, কর্মী বানিয়ে নেতা করার যে সোপান, যে সিঁড়ির রাস্তা, সেটা বিএনপি প্রোভাইড করে। বিএনপি সেই পথযাত্রাকে সম্মান করে, লোকের সামনে দেখাতে চায়, মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং আপনাদের কাছে দায়িত্ব অপরিসীম। আজকে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বারবার বলেন, আগামী নির্বাচনটি একটি কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে তা মনে হওয়ার কথা নয়। আমরা তো জানি যে আওয়ামী লীগ এখন মাঠে নেই, আওয়ামী লীগ ইলেকশন করলে তার রেজাল্ট কি হবে দেশের মানুষ জানে। তারপরে কেন আমরা বলছি, কেন উনি বারবার বলেন যে আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হতে যাচ্ছে? আপনারা কি সবাই বিশ্বাস করেন যে কঠিন নির্বাচন হতে যাচ্ছে? অবশ্যই, কারণ আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করে, যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেছেন, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেই নতুন যে পররাষ্ট্র টিম তৈরি হয়েছে তাদের আমেরিকায়, তার সাথে দেখা করে উনি কি বলেছেন, বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়ার যে ওই পুরাতন খেলা, বাংলাদেশকে যখনই সেই পশ্চিমা বিশ্বের কাছে আমাদেরকে ছোট করবার প্রয়োজন যখনই হয়েছে, তখনই তারা কি করেছেন, আমাদের দেশে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করেছে। সে চেষ্টা হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে এখনো যে রাজনৈতিক পরিস্থিতি সাংঘাতিক রকম ভাবে এটি তরল, এটি ভোলাটাই। আজকে ছাত্ররা যখন রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমরা 5 জন মিলে একটা বিশ্ববিদ্যালয় চাই, হয়ে যাচ্ছে। আজকে যখন আনসাররা বলেন যে আমি বেতন বৃদ্ধি চাই, এটা করে দিতে বাধ্য হবে না। কারণ হচ্ছে কি, একটি দুর্বল তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা, যারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্বল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের এমন কোনো অভিজ্ঞতা দক্ষতা কিছু আছে বলে আমরা কোনোদিন দেখি নাই। ফলে তাদের এমন কোনো বোঝা কাঁধে নেওয়া উচিত নয় যে বোঝা তারা বহন করতে পারেন না। এবং এই বোঝা থেকে মুক্ত হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে একটি রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব দেওয়া। সেজন্য নির্বাচন আমরা চাই, এই কথাটা ভুল। তার থেকে বরং উল্টোটা কথা এইভাবে বলা দরকার, একটি নির্বাচন বিলম্বিত হলে কি কি ঝুঁকি তৈরি হতে পারে, যে ঝুঁকির মধ্যে অলরেডি আমরা বসবাস করছি। তাহলে দেশের জনগণ তাকিয়ে আছে কার দিকে? যে জনগণ 1971 সালে জনাব জিয়া রহমানকে তাকিয়েছিল, যে জনগণ এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে, এবং যে জনগণ এখনো বিশ্বাস করেন যে বাংলাদেশে আগামী দিনে এই বাংলাদেশকে সঠিকভাবে গড়তে, পরিবর্তিত একটি বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা রয়েছে জনাব তারেক রহমান। আমরা এখানে যে জিনিসটা দেখতে চাই, এই রাষ্ট্র কাঠামো মেরামতের এই টুকটাকে 3 দফা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি। আপনারা কি সবাই এগ্রি করেন যে এই 3টা জিনিসের প্রয়োজন আছে, রাষ্ট্রকে মেরামত করা দরকার? এই রাষ্ট্র কি কোনো জায়গায় ঠিক আছে? আমাদের শাসন ব্যবস্থা ঠিক আছে? আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ঠিক আছে? আমাদের সংসদীয় ব্যবস্থা ঠিক আছে? আমাদের প্রশাসন ঠিক আছে? আমাদের পুলিশ ঠিক আছে? আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে? আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে? এতটা বেঠিকের মধ্যে যদি আমরা মেরামত বা সংস্কারের ধারণা ছাড়াই শুধু শুধু অপরিকল্পিতভাবে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, সেখানে সফলতার কোনো সুযোগ আছে? তাহলে আমরা কি চাই? আমরা কি এটা চাইবো যে বিএনপি রাষ্ট্র পরিচালনা যেমন তেমন একটা দায়িত্ব পাবে এবং ব্যর্থ হবে? ব্যর্থ হওয়ার দায় কি আমরা নিতে পারবো? এই ব্যর্থ হলে যে স্বৈরাচার আবার ফেরত আসবে, সেই স্বৈরাচার 100 বছরও যাবে। সুতরাং দায়িত্বটি অনেক বড়। জনাব তারেক রহমান এটা শুধুমাত্র কথার কথা বলেন না যে আগামী নির্বাচন অনেক বড় একটা কঠিন, একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের নির্বাচন হতে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করতে হবে আমাদের।
এটা কেউ যেন মনে না করে যে নির্বাচনের ধানের শীষের উপর ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে। হ্যাঁ, অপেক্ষা করছে ঠিকই, কিন্তু যে প্রত্যাশা নিয়ে এসে অপেক্ষাটা আছে সেই প্রত্যাশাটা যেন কখনো পর্যন্ত দুঃস্বপ্নে বা ব্যর্থতায় পর্যবেসিত না হয় সেটা দেখার ক্ষেত্রে আমাদের এখন আমরা গত 54 বছর ধরে দেখেছি কি, আমরা দেখেছি যে একটা অবিস্মরণীয় মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা। তেমনি এই দেশ বারবার আক্রান্ত হয়েছে স্বৈর শাসনে, বারবার আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, ঝুঁকিতে পড়েছে, আমাদের জাতীয় পরিচয়কে বিকৃত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের জাতীয় পরিচয়ের মধ্যে বাঙালি নামক একটি শব্দকে ঢোকানো হয়েছে। এই শব্দের অসারতা কতটুকু আমরা একটু পরে সেটি আলোচনা করব। সাধারণ মানুষকে কি করা হয়েছে, একটা রাজার অধীনে প্রজার জীবন যাপন করতাম আমরা। রাজাদেরকে কুর্নিশ করে চলতে হয় প্রতিনিয়ত, তার আজ্ঞাবহ হয়ে চলতে হয়। এই 15টি বছর আমাদেরকে সেই রাজা এবং প্রজার একটি দুঃসহ যন্ত্রণাময় অমর্যাদাকর জীবনযাপনে আমাদের বাধ্য করা হয়েছে। রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে ফেলে দেওয়া হয়েছে, রাষ্ট্রের সমস্ত সম্পদকে লুণ্ঠিত করা হয়েছে। আজকাল আবার কেউ কেউ নাকি বড় বড় বাগডম্বর করে বলেন যে প্রমাণ কোথায়। এই প্রমাণের অপেক্ষা করেন তারা যে কিভাবে সম্পদ বঞ্চিত হয়েছে, জনগণের অধিকারের যে ঘাটতি হয়েছে সেটা। এই ক্রান্তিকালে যখন দেশকে উদ্ধার করতে হয়, দেশের মানুষকে কাছে তাদের মালিকানা ফেরত দেওয়ার জন্য, এবং আমরা এমন এক অসাধারণ কর্মপরিকল্পনার বাস্তবায়ন করতে চাই যে কর্মপরিকল্পনার মধ্যে দিয়ে একটি দূরদর্শী উপকারের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে পরিবর্তনের ধারাটি করতে চান, যার মাধ্যমে একটি পরিবর্তিত, রূপান্তরিত, একটি বদলে যাওয়া বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, প্রবীণের বাংলাদেশ, বয়োজ্যেষ্ঠদের বাংলাদেশ, সবগুলো মিলিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশে পরিণত করার এত বড় একটা দূরদর্শী, সুদূর প্রসারী চিন্তা ভাবনার যিনি জন্ম দিয়েছেন, নিশ্চয়ই তারেক রহমানকে আমরা কি একবার অভিনন্দিত করতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা সেই অভিনন্দন শুধুমাত্র মুখের কথায় না রেখে এটাকে বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনার দিকে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা এটাকে কি করতে চাই, এটিকে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ হচ্ছে যে জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন যে আমরা সমন্বিত ধারণা চলবো, অংশীজনের ভেতরে, সমমনাদের ভেতরে কোনো বিভেদ যেন না থাকে। সেজন্য বিএনপির উত্থাপিত 27 দফা পরবর্তীতে 31 দফায় রূপান্তরিত হয়েছে সমমনা অন্যদের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করতে গিয়ে। ফলে এখান থেকে আরেকটা নতুন একটি ধারণা এসেছে, সেই ধারণাটির নাম হচ্ছে জাতীয় সরকার। আপনারা কি বিশ্বাস করেন যে বিএনপি এবং জনাব তারেক রহমান সত্যিকার অর্থে জাতীয় সরকারে বিশ্বাস করেন? হ্যাঁ, করেন বলেই সেই জাতীয় সরকারে যারা সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন, তাদের নির্বাচনী প্রচারণাকে সুষ্ঠু করার জন্য সেই সমস্ত নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীদেরকে তাদেরকে মাঠ পর্যায়ে তাদের প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করতে বলা হয়েছে। এটা জানেন তো আপনারা। সুতরাং এখন এই যে ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইউনিটি, এটি তৈরি করার প্রয়োজন কেন হয়েছে? অর্থাৎ আমরা জানি যে 31 দফাকে যদি আপনি সংবিধানের অংশ করতে চান, তাহলে আমাদের কি দরকার? শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলে না। আমরা যদি এমন একটা প্রস্তাবনা নিয়ে যেতে পারি যেখানে শতভাগ সমর্থন থাকবে, কোনো সমস্যা আছে? তাহলে সেই রকম পর্যায়ে পৌঁছার জন্য ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইউনিটি উনি করতে চান, যাতে এই যে পরিকল্পনার সাথে অংশগ্রহণকারী যতগুলো রাজনৈতিক দল আছে তাদের যে বক্তব্য সেটা যদি জনকল্যাণমুখী হয়, তাহলে সেটাকে একখানে করে একটা কর্ম পরিকল্পনা পরিপূর্ণভাবে নেওয়া, যার মাধ্যমে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত করে দেশের মানুষের প্রত্যাশাকে পূরণ করা যায় এমন একটি ব্যবস্থাপনা দিতে দেওয়া হয়। এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি, সেটা কি শুধুমাত্র একটি দফা হিসেবে জন্মগ্রহণ করেন? এটি জন্মগ্রহণ করেছেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির আলোকে। 19 দফা কর্মসূচির মধ্যে কি ছিল? 19 দফা কর্মসূচি ছিল একটি দেশ গড়ার কর্মসূচি। তিনি কি পেয়েছিলেন? একটি ধ্বংসস্তূপের বাংলাদেশ পেয়েছিলেন, একটি দুর্ভিক্ষের বাংলাদেশ পেয়েছিলেন, গণতন্ত্রহীন একটি বাংলাদেশ পেয়েছিলেন। সেই বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে গেছেন? এটি গণতন্ত্রের বাংলাদেশ, তিনি একটি মুক্ত বাংলাদেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশে পরিণত করেছিলেন। তাহলে 19 দফার সেই কর্মসূচির যে অংশ, যেটা বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত অপরিহার্য, সেটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে আরো একটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030।
এই ভিশন 2030 মধ্যে যে জিনিসটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের জন্য যে নতুন নতুন ধারণা জন্ম দিয়েছিলেন, নারী শিক্ষাকে অগ্রগতি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি শিক্ষাকে অবৈতনিক করার চেষ্টা করেছেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন করেছেন, তিনি বাংলাদেশকে একটি পরিবেশ বান্ধব এবং বৃক্ষ সুশোভিত একটা পরিকল্পিত আকৃতির বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন। সেই ভিশন 2030 এর সাথে যেমন সংযুক্ত হয়েছে, এর সাথে জন আকাঙ্ক্ষার সাথে তারুণ্যের প্রতীক হিসাবে যে তরুণকে সবচেয়ে বড় হিসেবে ধারণ করেন জনাব তারেক রহমান, তাকে এর মধ্যে সম্পৃক্ত করে এই 31 দফা পরিপূর্ণভাবে একটি রূপকল্প করে রাখা হয়েছে। এখানে যদি 31 দফাকে যদি আপনি মোটা দাগে ভাগ করেন, তাহলে দেখবেন যে এর মধ্যে কিছু সাংবিধানিক অংশ আছে, কিছু আছে প্রশাসনিক অংশ, কিছু আছে অর্থনৈতিক, এবং সব থেকে একটা আছে জনকল্যাণমূলক কিছু ধারণা। এবারে ছোটো ছোটো কিছু কিছু পয়েন্ট। তাহলে 31 দফা এই সবার কাছে যে 31 দফার গুরুত্ব একরকম। একজন কৃষকের কাছে 31 দফার সে অংশটুকু গুরুত্বপূর্ণ, যেটা তার কৃষি একটু চুপ করেন প্লিজ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, দেখেন এটা কিন্তু আমার কিন্তু বক্তৃতা দিতে আসিনি আমরা, এটা কোনো বক্তৃতার অনুষ্ঠান নয়। এটি হচ্ছে 31 দফা জনাব তারেক রহমান, তার প্রতি যদি আমাদের সামান্যতম শ্রদ্ধা থাকে, তার কর্মসূচিকে যদি আমরা আমাদের কর্মসূচি বলে মনে করি, তাহলে এখান থেকে কিন্তু 31 দফাকে আপনাকে ধারণ করতেই হবে। কারণ উনি যখন প্রশ্নোত্তর পর্বে আপনাকে যদি জিজ্ঞেস করেন 31 দফার এই নারীদের জন্য কি করতে বলা হয়েছে এই সম্পর্কে আপনার দুটো কথা বলেন, তখন যদি বলতে না পারেন তাহলে বুঝবেন উনি যে ওনার 31 দফাটা উনি সবার কাছে পৌঁছাতে পারেন না। ফলে দয়া করে যারা পরে এসেছেন তারা হয় বসেন, তাহলে এই ঘরের ভেতরে ঢুকে যান। এখন এই 31 দফার ভিতরে মূলত এই 4 ধরনের সংস্কার ধারণাকে উপস্থাপন করা হয়েছে। সাংবিধানিক যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেখানে নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রের কাঠামো, সার্বভৌমত্ব, স্বাধীনতা এইটাকে প্রতিষ্ঠিত করা। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এবং এর আগে যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের পিঠের উপরে, কাঁধের উপরে বসেছিল, তারা কিন্তু এই একটি জায়গায় দুর্বলতা প্রকাশ করে কিন্তু ক্ষমতায় থেকেছে। আপনারা জানেন তো সেটা, যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌম থেকে তারা বলেছেন যে এটা আমার দরকার নেই, আমার স্বাধীন থাকার দরকার নেই, সার্বভৌম হওয়ার দরকার নেই, তুমি যা বলবে আমি তার সাথে আছি, তুমি আমার হাজব্যান্ড আমি বউ। এটা বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা এটা বলতে শুনেছি যে বলেছেন যে আগামী বছর আগামী ইলেকশনে আমাদেরকে যেমন তেমন করে ক্ষমতায় রাখতে হবে। আমরা এটা বলতে শুনেছি যে তলে তলে সব ঠিক হয়ে গেছে। অর্থাৎ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আমাদের সত্যিকার অর্থে কোনো দখল ছিল না। কিন্তু বিএনপি এবং জনাব তারেক রহমান এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আবার প্রতিষ্ঠিত করতে চান, যে আমরা রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন হতে দেব না। এর সাথে কি রয়েছে? মানুষের অধিকার। সেই অধিকারটা কিসের? আগে ছিল যে ধর্ম, বর্ণ, এটি অধিকারের ক্ষেত্রে কখনো পর্যন্ত সম্মানিত হয়নি। আপনারা জানেন যে আমাদের দেশের যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানকার মানুষের ভেতরে যে অসন্তোষ, সেই অসন্তোষের জন্ম হয়েছিল কোথায় থেকে? আপনারা জানেন যে 1972 সালে যখন সংবিধান প্রণীত হয়, তখন আমাদের জাতীয়তার পরিচয় কি দেওয়া হয়েছিল? বাঙালি। তখন এই সন্তুল্লাহ আপনার ভাই মানবন্ধন নারায়ণ শেখ মুজিবকে গিয়ে বলেছিল যে আমরা তো বাঙালি না, আপনি সংবিধানে আমাদেরকে জাতীয়তার ধারণা বাংলায় দিচ্ছেন কেন? তখন উনি বলেছেন তোরা বাঙালি হয়ে যায়। ওরা কি বাঙালি হয়েছে? কি হয়েছে? শান্তি বাহিনী। ওরা শান্তি বাহিনী হয়েছে, বাঙালি হয়নি। হয়ে কি করেছে? হাতে অস্ত্র তুলে নিয়েছে। আর সে অস্ত্র যোগান দিয়েছে কে? ভারত। কি জন্য? কারণ তাদের একটাই চাহিদা যে বাংলাদেশকে অস্থিতিশীল রাখো, এই দেশকে সার্বভৌম থাকতে দিও না, এই দেশকে ঐক্যবদ্ধ থাকতে দিও না, তাহলে আমাদের সুবিধা। আমরা সেই ধারণার বিপরীতে যেতে চাই। সেটি হচ্ছে যে সবার পরিচয় একটি হবে, যে পরিচয় তাদেরকে সবাইকে সমন্বিতভাবে হাসি এবং দুঃখ একসাথে যে বেদনা বোধটা দেয়। আমাদের দল যখন যদি বাইরে কোনো একটা খেলায় গিয়ে, ক্রিকেট হোক কিংবা ফুটবল হোক, তারা যখন জয়লাভ করবে, তখন সে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁ কিংবা সিলেট কিংবা সাতক্ষীরা, খুলনার মানুষ একসাথে আনন্দিত হতে পারবে, তার নাম বাংলাদেশ। আবার একই সাথে যদি আমাদের মধ্যে কোনো বিয়োগ, ব্যথা, কোনো কষ্টের কোনো খবর আসে, একসাথে আমরা ব্যথিত হব, তার নাম বাংলাদেশি। স্বৈরাচারের দেশ থেকে পালিয়ে গেলে আমরা সবাই উচ্ছ্বসিত হব, একসাথে এই দেশের প্রান্ত থেকে ও প্রান্তে, তার নাম বাংলাদেশি। অর্থাৎ এই অংশগ্রহণমূলক জাতিসত্তার ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার এই ধারণাটি হল খুবই যৌক্তিক
এবং বাংলাদেশকে যদি আমরা এক সূত্রে কাটতে চাই তাহলে এর কোনো বিকল্প নেই। আর একটা জিনিস আমরা দেখেছি, সেটা হলো এর আগে এই পুরো বাংলাদেশ কি ছিল? আপাময়। আপাময় মানে কি? আপা 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 মানে আপনি যদি যান সংবিধান আপা আপা বললে সংবিধান পরিবর্তন হবে, বিচার ব্যবস্থা আপা, প্রশাসন আপা, অর্থনীতি আপা। আমরা চারদিকে আপাময় জনসাধারণ আপাময় হয়ে গেছে। সেই আপাময় অবস্থার থেকে আমরা চেয়েছি, জনাব তারেক রহমান চেয়েছেন যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং তার সাথে রাষ্ট্রের যে মূল স্তম্ভ আইনসভা, এগুলো পৃথক হবে, স্বতন্ত্র হবে এবং পাওয়ারের মধ্যে ব্যালেন্স থাকবে। অর্থাৎ কেউ যেন কোনোভাবে স্বৈরাচারী এক নায়কত্বের মধ্যে নিজেকে দিয়ে যেতে না পারে, সেজন্য একটা ব্যালেন্সের কথা বলা হয়েছে। এবং এর সাথে নির্বাচনের সময় সবচেয়ে বড় কারচুপি হয় আপনারা জানেন। এই যে নির্বাচন ব্যবস্থা, আপনারা জানেন যে 111-কে পরিবর্তিত করা হয়েছিল। 111-এর ধারণাটা ছিল বাংলাদেশকে রাজনীতি করা যায়, বাংলাদেশকে সার্বভৌমত্বহীন করার একটা পরিকল্পনার অংশ। এবং সেই পরিকল্পনার প্রথম কাজটি তারা কি করেছে? তথাকথিত নির্বাচনে জয়লাভ করার পরে সংবিধান থেকে কি বাদ দিয়েছে? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই জন্য তারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচিত বা হওয়ার দ্বিতীয় কোনো সুযোগ তাদের নেই। এই ব্যবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ তারা পাবে না। সেজন্য আমরা চেয়েছি, জনাব তারেক রহমান চেয়েছেন যে নির্বাচনের ফলাফল কি হলো এটা আমরা ভাবার দরকার নেই। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিএনপি এনেছে, জনাব বেগম খালেদা জিয়া 1996 সালে এনেছেন। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে আমরা সবসময় লাভবান হয়েছি, হয়নি তো? 1996 সালে নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম, করি নাই তো? ঠিক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের 2008 সালে নির্বাচনে আমরা জয়লাভ করি। তারপরেও কেন করছে বিএনপি? কারণ জনমনের আকাঙ্ক্ষাই হচ্ছে যে এমন একটা নির্বাচন, যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। তাহলে এরপরে যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, যে কথা বলার জন্য দেশবাসী শুধু তাই নয়, পুরো পৃথিবীব্যাপী মানুষজন তাকে সম্মানের সাথে, তাকে গৌরবের সাথে উচ্চারণ করে তার নাম, সেটি হচ্ছে কি, উনি পরিষ্কারভাবে বলেছেন যে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে না পারে। তাহলে এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং গৃহায়ন, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে একটা পরিকল্পিত ধারণার নাম হচ্ছে এই 31 দফা। এই 31 দফার প্রথম দফাতে কি রয়েছে? সংবিধান সংস্কার কমিশন। আপনারা জানেন যে সংবিধানের যে সমস্ত পরিবর্তন তারা এনেছে, সেই পরিবর্তনগুলো সবগুলো খুব লজ্জাজনক পরিবর্তন। আপনারা প্রথমের দিকে দেখবেন যে সংবিধানে একটি অনুচ্ছেদকে সংযুক্ত করা হয়েছে। তাকে কি বলা হয়েছে? অপরিবর্তনীয়। অর্থাৎ আপনি কোনোভাবে সংশোধন করতে পারবেন, 2/3 হলেও পারবেন না, 100 ভাগ হলেও পারবেন না। এই যতদিন পর্যন্ত এই সংবিধানের বইটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত এটা টিকে থাকবে। কি আছে এর মধ্যে? কি বলতে হবে? শেখ মুজিবুর জাতির পিতা, উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এই কথাগুলোকে স্বীকার করতে হবে। ওইখানে জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার জায়গা নেই। ওখানে বাংলাদেশের মানুষ একটা পলাতক মানুষকে জাতির পিতা বলে মানবে না, এই উচ্চারণ করার কোনো সুযোগ নেই। এমনকি এটির বিরুদ্ধাচরণ করলে সংবিধান অবমাননা বা রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতার পর্যায়ে আপনি বিচারযোগ্য একটু অপরাধ করে দেবেন। সংবিধানে এই ধরনের ব্যক্তি পূজার কোনো জায়গা আছে? পৃথিবীর কোনো দেশের সংবিধান এরকম করে লেখে একজন মানুষ যাকে মানুষ গ্রহণ করে না তাকে সেই কথা দিয়ে প্রতিস্থাপিত করবো এবং এই নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা কোনো কথা হতে পারে না। এর সাথে আরো অনেকগুলো কথা রয়েছে। এটা হলো কি, যে তারা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন তুলে দেয়, তারা আগে একটা অকাপ করতে পারে। কি কাজ করেছে? তারা সংবিধান থেকে কোন অংশটুকু বাদ দিয়েছিল? গণভোট, রেফারেন্ডামটা তারা সরিয়ে দিয়েছে, যে রেফারেন্ডামের দরকার নেই। মৌলিক পরিবর্তন করতে গেলে সংবিধানের রেফারেন্ডামের একটা বাধ্যবাধকতা ছিল, তারা এটা সরিয়ে দিয়েছে। কেন? তারা জানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা সংবিধানের একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটি করার ঝুঁকি তারা নিতে চায়নি, যে কারণ সেখানে রেফারেন্ডামের বাধ্যবাধকতা ছিল। ফলে প্রথমে রেফারেন্ডাম বাতিল করেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। ফলে সংবিধানের এই পরিবর্তনগুলোকে যদি আমরা আবার তার সংবিধানকে যদি আবার ন্যায্যতার জায়গায় আনি, দেশের মানুষের প্রত্যাশার কাছে যদি আনতে হয়, তাহলে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন জনাব তারেক রহমান। সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তার কথা আপনারা জানেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। কেন? আপনারা জানেন যে পোস্ট অ্যাপার্থাইড
দক্ষিণ আফ্রিকাতে যখন তাদের স্বাধীনতা এসেছিল তখন ওখানে সাদা এবং কালোর মধ্যে একটা সংঘাত ছিল অনিবার্য। তখন ওখানকার বিশপ ডেসমন্ড টুটু এই ধারণাটির কথা বলেছিলেন যে দেশের মানুষের জন্য তিনি একটি রেইনবো নেশন করতে চান। রেইনবো কথাটি একটি সুন্দর শব্দ, তাই তো? রংধনুতে কয়টা রং আছে? 7টা রং। এই 7টা রং দিয়ে উনি সাদা কালো বর্ণ বিভিন্ন যা আছে, বাংলাদেশের জন্য সে কথাটি প্রযোজ্য। আমাদের এখানে পাহাড়ি, আমাদের এখানে সমতল, আমাদের এখানে বিভিন্ন নৃগোষ্ঠী, দ্বীপাঞ্চলের মানুষ, প্লাবনভূমির মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তাদের সবার সাংবিধানিক অধিকার সমভাবে প্রতিষ্ঠিত হয়েছে কথা বলা যাবে না। অনেকে আছে এখনো অনগ্রসর, তাদেরকে একখানে এনে তাদের প্রয়োজনকে পূরণ করার জন্য তাদের চাহিদাকে অ্যাড্রেস করে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করার মধ্যে দিয়ে একটা রেইনবো জাতিসত্তা তিনি গঠন করতে চেয়েছেন, যেখানে সকলের অংশগ্রহণ, সকলের অধিকার যেন সমান হয়। অর্থাৎ পাহাড়ি একটি জনগোষ্ঠীর মানুষ যেন এই সমতলের কোথাও এসে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যেন তার অধিকারটা যেন সমান থাকে। আরেকটি আগে যে কথা বলেছি যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা তো আমরা সবাই জানি, যে এখানে এই বর্তমান ব্যবস্থাতে যে আপনারা জানেন যে বিচারক এখন উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপার থেকে বাতিল করেছে। অর্থাৎ সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে হবে এবং সেই সংবিধান, যে সংবিধান একটা পরিবর্তিত সংবিধান আসবে যখন বাংলাদেশের জন্য, সেই সংবিধানে নিশ্চয়ই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আবার পুনর্প্রবর্তিত হবে। কি পদ্ধতিতে হবে সেটি আলোচনার বিষয়, কিন্তু নীতিগতভাবে আমাদেরকে মেনে নিতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যম্ভাবীভাবে আগামী দিনে আনতে হবে। ঠিক একইভাবে আপনারা জানেন যে একটু আগে যে কথাটা বললাম যে রাষ্ট্রের আপাময় করার জন্য, আপাময় রাষ্ট্রকে আপামর জনগণের রাষ্ট্রকে পরিণত করতে গেলে কি করতে হবে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগকে এমন একটা জায়গাতে স্বতন্ত্র জায়গাতে নিতে হবে যেন কেউ কারোর উপর খবরদারি করতে না পারে, কেউ যেন নিরঙ্কুশ হতে না পারে, কেউ যেন কাউকে খাটিয়ে করতে এসে কখনো যেন এক নায়কত্ব প্রতিষ্ঠিত হতে না পারে। যে এক নায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কাকে দূর করার জন্য যেটা প্রয়োজন, রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে একটা ব্যালান্স বা ভারসাম্য তৈরি করা, সেটা রাষ্ট্রপতির কাছেও পাওয়ার বা আংশিক ক্ষমতা যেতে পারে, বিচার বিভাগকে আরও ক্ষমতা ধারণ করা যেতে পারে, আইন বিভাগকে একটা এমন একটা ব্যবস্থায় আনতে হবে যেখান থেকে আইন বিভাগ কথায় কথায় অন্য বিভাগের উপর খবরদারি করবে না। প্রশাসন যেন জবাবদিহিতার মধ্যে আসে, প্রশাসন যেন স্বাধীনভাবে যা খুশি সব কিছু করতে না পারে, সেরকম একটা ব্যবস্থা দরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা 2 বছর, 2 মেয়াদের বেশি রাখা হবে না, এটি জনাব তারেক রহমান প্রস্তাবনা এবং এটা 5 নম্বর ধারায় একটি দফার মধ্যে বলা হয়েছে। আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনারা জানেন যে এই ধারণাটি পৃথিবীর অনেক দেশে আছে। অনেকে বলেন যে আমাদের দেশ তো ফেডারেল দেশ না, ফেডারেল রাষ্ট্র কাঠামো তো আমাদের না, আমাদের দেশে প্রদেশ নেই বা রাজ্য নেই, আমরা তো এককভাবে বাংলাদেশ। তাহলে এখানে কেন অধিক কক্ষ লাগে? জনাব তারেক রহমান এই ধারণাটি এই জন্য করতে চেয়েছেন, তিনি তার বিশ্বাস হচ্ছে যে আমাদের যে নির্বাচন ব্যবস্থার প্রচলিত ধরন, সেই ধরনে কিন্তু অনেক মানুষ আছে যারা সমাজে শিক্ষিত ব্যক্তি, কৃষিবিদ, শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী, কবি এবং বিভিন্ন সমাজকর্মী, বিভিন্নভাবে তারা সম্পৃক্ত, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা সংসদ সদস্য হতে পারবেন না প্রচলিত নির্বাচনী ব্যবস্থায়। তাদেরকে এই রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কাজে কল্যাণমুখী অবদান যেন তারা রাখতে পারেন, সেই জন্য তাদেরকে উনি সংসদে আনতে চান। এই তাদেরকে সংসদে আনার জন্য যে ব্যবস্থাপনা উনি প্রস্তাব করতে চেয়েছেন সেটার নাম হচ্ছে সংসদের উচ্চকক্ষ। উচ্চকক্ষ মানে এই না যে ওরা উপরে আর এরা নিচে, এটা তো ধারণাগতভাবে ভুল। তার নাম কি হবে সেটা হয়তো পরবর্তীতে নির্ধারণ হবে, কিন্তু সংসদের 2টা কক্ষ থাকবে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ। এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে এরকম একটা ধারণার কথা বলা হয়েছে যে যারা সরাসরি নির্বাচিত হবে, প্রত্যক্ষ নির্বাচিত হবে যে দলগুলো, তারা সংখ্যা অনুপাতিকভাবে উচ্চকক্ষের জন্য তাদের সদস্য তারা মনোনীত করবে। সংবিধানের 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ কি জিনিস কে বলবে? আপনারা এখানে লয়াররা অনেকে আছে, সংবিধানের 70 অনুচ্ছেদ কি জিনিস? সংবিধানের 70 অনুচ্ছেদ ব্যাপার আছে, এটা ফ্লড ক্রসিং। ফ্লড ক্রসিং মানে হচ্ছে যে আপনার দল যে প্রস্তাবই আনুক, সে প্রস্তাব আপনার পছন্দ হোক আর না হোক, সেই প্রস্তাবের বিপক্ষে যদি আপনি ভোট দেন তাহলে কি হবে? আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে এই সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে একটা দলের একটা যে কোনো প্রস্তাব, সেই প্রস্তাব যদি ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হিসেবে
প্রোগ্রাম হচ্ছে আজকে এটা, তাতে একজন ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাধীনতা পূর্ণ হয় বলে আমাদের দলের যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুভব করে, আমার দল অনুভব করে, সেই জন্য তারা কি বলেছেন যে ৭০ অনুচ্ছেদকে পর্যালোচনা করে এই ৭০ অনুচ্ছেদকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এখানে করা হতে পারে। কিরকম সেটা, যে আপনি কয়েকটা জায়গাতে ভোট না দিয়ে পারবেন না। একটা হচ্ছে আপনি যদি আস্থা ভোট, অর্থাৎ এমন একটা ভোট ব্যবস্থা যাতে দল ক্ষমতায় কাজ, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে কি থাকবে না, এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। দেশে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয়, দেশে যদি দেশ রক্ষারই সম্পর্কিত কোনো বিষয় যদি আসে, দেশে যদি বাজেটের কোনো একটা বিষয় যদি আসে, আর যদি সংবিধানশীল এমন কোনো স্পর্শকাতর বিষয় আসে যেটা রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ, সেই রকম বিষয় বাদ দিয়ে অন্য যে কোনো বিষয়ে আপনি মতামত, ভোট প্রদান সব কিছুই আপনি করতে পারবেন। এটা হচ্ছে ৭০ ধারা সম্পর্কে একটি ধারণা। আপনাদেরকে এই ব্যাপারে একটা ছোট্ট একটা আমাদের অভিজ্ঞতা বলি। আমরা যখন কুমিল্লা বিভাগের এইরকম অনুষ্ঠানটি করতে যাই, এই রাষ্ট্র সংস্কার মেরামতের একটি অনুষ্ঠান নিয়ে, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আমাদের চেয়ারম্যানকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ৩১ দফায় বলেছেন যে ৭০ ধারায় আপনি বিবেচনা করবেন, পরিবর্তন করবেন, আপনি কি দলের মধ্যে এই ৭০ ধারার বিষয়টি চিন্তা করেছেন? দলের মধ্যে করবেন এটা? আপনার দলে ৭০ ধারার প্র্যাকটিস করবেন কিনা? তার উত্তরটা কি হওয়া উচিত? এই যে প্রশ্নটি করার সুযোগ উনি পেয়েছেন, এটাই প্রমাণ করে যে এই বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে এই ৭০ ধারার প্রকৃত চর্চা রয়েছে। তা না হলে আপনারা জানেন যে আপাময় বাংলাদেশে তার অপছন্দের কোনো শব্দ বা কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না, আমরা এটা দেখেছি। সুতরাং এই ৭০ অনুচ্ছেদ নিয়ে যে ভাবনাটা আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে পরিবর্তনের জায়গা। নির্বাচন কমিশনের জন্য যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আমরা বিগত ৩টি নির্বাচন কমিশন দেখেছি, তাই না? ২টি হুদা আর একটি আওয়াল। ২ হুদা বেহুদা কাজ করেছেন, আওয়াল করেছেন ততদিন। এক হুদা আমাদেরকে কি দিয়েছেন, রকিবুল হুদা, ভোটারবিহীন নির্বাচন। আর এক হুদা নুরুল হুদা কি দিয়েছেন, নৈশ ভোটের নির্বাচন। আর আওয়াল কি দিয়েছে, আমি নামে নির্বাচন। আমরা এগুলো নিয়ে ঠাট্টা করি বা আমরা নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের জন্য কৌতুকের একটা উপকরণ। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যখন জাপানের রাষ্ট্রদূত এখানে বলেন যে পৃথিবীতে আমি কোথাও শুনিনি যে ভোটের আগে রাতে পুলিশ ব্যালট বাক্সে সিল মেরে বাক্স পড়ে, একটা সভ্য দেশের রাষ্ট্রদূত, জাপানের মতন একটা সভ্য দেশের রাষ্ট্রদূত যখন আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের নির্বাচন কমিশন নিয়ে এরকম মন্তব্য করেন, তখন আপনি বুঝবেন যে আমাদের নির্বাচন পৃথিবীর কোথাও সম্মানিত হয়। আবার আমাদের এক হুদা, ছোট হুদা কি বললেন, আমরা এমন ব্যবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যেন রাতের এক ভোট, দিনের ভোট যেন রাতে না হয়। তার মানে কি, রাতের ভোট হয়েছে, তা না হলে এই কথা উনি বলতেন না। ফলে এই নির্বাচন কমিশন চলতে পারে। আমাদের দরকার একটা মেরুদণ্ডবিহীন যুক্ত নির্বাচন কমিশন, মেরুদণ্ডবিহীন না। আমরা ভারতের টিএন সেশনের নির্বাচন কমিশন দেখেছি, যেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সংসদ সদস্য হন বা লোকসভার প্রার্থী যারা, তারা হরহরি কম তাদের হতো টিএন সেশনের সময়। আমরা টিএন সেশনের মতো হোক আর না হোক, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে এমন একটি নির্বাচন কমিশন চাই যে নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে দেশের মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করতে পারে। অর্থাৎ মানুষ তার ভোট দেবে, তার পছন্দের মানুষকে ভোট দেবে, তার ভোট প্রদানের স্বাধীনতা, নিরাপত্তা এবং অধিকারকে সংরক্ষণ করার দায়িত্ব এই নির্বাচন কমিশন পালন করবে। এমন একটা ব্যবস্থাপনা যদি চাই, তাহলে আমাদেরকে নির্বাচন কমিশন সংস্কারের উপরে। এর সাথে কি রয়েছে যে আরপিওকে সংশোধন করা, এই জনপ্রতিনিধিত্বমূলক যে অধ্যাদেশ রয়েছে, তাতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস করবার যে অথরিটি, সেটা নির্বাচন কমিশনের কাছে থাকবে, কিন্তু যথেষ্টভাবে থাকবে এরকম করা যাবে না। কিরকম, আপনারা জানেন যে আগে এমন করা হতো কি, যে ইউনিয়ন আমার ভোটের জন্য সুবিধাজনক, সেটা আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে তুলে দেব। এই প্রক্রিয়া অনুসরণ করা যাবে না। আবার একই রকম ভাবে আপনি দেখবেন যে জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বাড়াতে ঢাকায় এতগুলো আসন হয়েছে, আর আমরা কি করেছি, জেলা পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আসনকে কেটে কমিয়ে দিয়েছে। আবার নির্বাচন ব্যবস্থায় আওয়ামী লীগ একটা জঘন্য প্রক্রিয়াকে অনুসরণ করেছিল, সেটা তারা ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন তারা প্রতীকের ব্যবস্থা করেছিল। অর্থাৎ আপনি যদি নৌকা মার্কা পেয়ে যান কোনো রকম, তাহলে আপনি নির্বাচন করেছেন, সে উপজেলা পরিষদই হোক আর ইউনিয়ন পরিষদ।
এই ধরনের ব্যবস্থাপনা যেটা মানুষকে একটা স্বৈর শাসনের একটা লেজুর বৃদ্ধি করবার জন্য আপনাকে উৎসাহিত করে, যেখানে আপনি জানেন যে একটা দলীয় প্রতীক বা দলীয় মনোনয়নে আপনার জন্য সর্বোচ্চ আর কিছু দরকার নেই, এইরকম একটি ব্যক্তিত্বহীন একটা জনসমর্থহীন নির্বাচন ব্যবস্থাপনাকে সমর্থন করে যে আরপিও, সেই রকম ব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির অবস্থান, সেই রকম একটি ব্যবস্থার বিরুদ্ধে জনাব তারেক রহমানের অবস্থান। সেই কারণে একটি দফাতে সেই আরপিও সংশোধন এবং স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত করা হয়। রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কি করতে চেয়েছি আমরা পুনর্গঠন। আপনারা জানেন যে আমাদের সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে কি কোনো জবাবদিহিতা আছে না? সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান মানে কি? নির্বাচন কমিশন, যার কথা একটু আগে বললাম, 2 আওয়াজ, ওরা তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আরো কয়েকটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। দুদক নামে একটা জিনিস রয়েছে, দুর্নীতি দমন কমিশন। এটা কি? এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা কিরকম ওয়াশিং মেশিন? এই ওয়াশিং মেশিনে যদি আপনি দুর্নীতিবাদ আওয়ামী লীগকে ঢুকে যান তাহলে কি হয়? ওটা সাফা হয়ে একটা সৎ আওয়ামী লীগ হিসেবে বের হয়। তারা সার্টিফিকেট দেন যে অমুক আওয়ামী লীগের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অর্থাৎ দুর্নীতির জন্য তিনি ওই ওয়াশিং মেশিনে ঢুকে দিলে সাফ হয়ে পরিষ্কার হয়ে এই লন্ড্রি থেকে বের হয়ে যাবে। আর আপনি যদি সাদা কাপড়ও যদি একটা ঢুকে যান বিএনপি, তাহলে সেটার গায়ে ময়লা লাগাবার কাজ যেটা করতো তার নাম ছিল দুদক। এইরকম নখদন্তবিহীন পুরোপুরি বলা ঠিক না, এই নখদন্তবিহীন হওয়া আওয়ামী লীগের ক্ষেত্রে। আবার যখন বিএনপিকে পাওয়া যায় তখন ওরা নখদন্ত সবগুলা বিভিন্ন রকম সব সক্রিয় হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে। আপনারা পাবলিক সার্ভিস কমিশনের নাম শুনেছেন। আপনাদের ভাই, আপনাদের চাচা, ভাতিজা, ছেলে, মেয়ে কারো কি গত 15-17 বছরে কোনো সরকারি চাকরি হয়েছে? কারণ সরকারি চাকরি যখন প্রথম প্রশ্ন করে কি আপনার বাবা কি করে, দাদা কি করে। যদি কোনো রকম ভাবে কিন্তু ধানের শীষ থাকে, ধানের গন্ধ যদি আশপাশে পড়ে সেটা হবে না। আপনারা জানেন যে এরা কি করে, চাকরিতে যদি আপনি মনোনীত বা নিয়োগপ্রাপ্ত হন, এরপরে পুলিশ ভেরিফিকেশনের নাম কি করে, যে ফর্মটা তৈরি করেছে তার মধ্যে কি লেখা থাকে? বাপ, দাদা, ভাই, বোন, চাচা, মামা, খালা, খালু, চাচা, শ্বশুর, চাচা, শ্বশুরের ভাই, বোন, তার নাতি, পুকুরি, আন্ডা, গোষ্ঠীর মধ্যে তো বিএনপি করে। অর্থাৎ বিএনপি নামক কোনো জিনিসের গন্ধ পেলে আপনার চাকরি হবে। এইরকম তথাকথিত মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন আর কমিশন খাওয়া কমিশন, এগুলো থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে এই সমস্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এই পদগুলোতে সত্যিকার অর্থে সৎ, নির্ভীক চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখেন এবং মেরুদণ্ড নামক একটি জিনিস তাকে আছে তার শরীরে। এই কয়টা জিনিসের যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় তো তাদের সমন্বয়ে যে কমিশনগুলো গঠন হবে সেটি জনমানুষের কল্যাণ করতে পারে। অর্থাৎ বিএনপি করেন বলে চাকরি হবে, বিএনপি বলে করেন বলে আপনি প্রমোশন নেবেন, বিএনপি বলে করেন বলে আপনি একটা সুবিধাজনক পদোন্নতি বদলি নেবেন, এই ধারণার বাইরে যেতে চাই 31 দফা। এবং এই 31 দফাকে আমরা সেই কারণে সমর্থন করি। জুডিশিয়াল কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন করার কথা বলা হয়েছে, সংবিধানের আলোকে বিচারপতি নিয়মিত দেওয়ার কথা বলা। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এর পরবর্তী পর্যায়ে এগুলোকে বিলোপ করা হয়েছে কেন? যে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের যদি আপনি স্বাধীন করে দেন তাহলে সংসদে বসে থেকে আপনি বিচারপতিদেরকে গালিগালাজ করতে পারবেন। আপনি যদি বিচারপতি নিয়োগের নিয়ম যদি স্বচ্ছ করেন তাহলে ডিজিএফআই কোনো মেজর গিয়ে ওই বিচারপতি, প্রধান বিচারপতি সিনহার বুকে পিস্তল ধরে বলতে পারে না হারাম যদি এখনই দেশ ছেড়ে পালা। আমরা এরকম লজ্জাজনক ন্যাক্কারজনক বিচার ব্যবস্থা চাই না, যেখানে আমাদের প্রধান বিচারপতি যারা প্রাক্তন ছিলেন তাদেরকে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালা। আমরা এমন কোনো বিচার ব্যবস্থাও চাই না যেটাতে নিম্ন আদালতের বিচারক যদি নির্দোষ জনাব তারেক রহমানকে যদি বেকসুর খালাস দেন তো তিনিও দেশে ফিরতে পারেন না। আমরা এমন বিচার ব্যবস্থাপনা চাই না যে বিচার ব্যবস্থাপনাতে বিচারপতিরা ওখানে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহমান সাহেব গঠন করেছেন। এই বিচার ব্যবস্থার পরে আমরা কি দেখেছি, আপনি যতই দলীয়করণ করবেন ততই আপনার পরিষ্কার, আপনার জন্য পদোন্নতি আছে। বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে 5 বছর জেল দিয়ে এক হাওলাদার হাইকোর্টের বিচারপতি হয়ে গেছে। আর এক হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহমান সাহেব 5 বছরের সাজা বেগম খালেদা জিয়া 10 বছর বানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেছে। এইরকম অপকর্ম করার পুরস্কারের নজির
যে বিচারাঙ্গনে থাকে সেই বিচারালয় কখনোই আমাদের সম্মান এবং শ্রদ্ধার জায়গা হতে পারে না। এই বিচারালয় মাহবুব মোর্শেদের মতন বিচারপতিকে জন্ম দিয়েছে। এই বিচারালয় এমন বিচারপতিকে জন্ম দিয়েছেন যারা টিকাকার শপথ গ্রহণ করতে অস্বীকার করেছে। সেই বিচার ব্যবস্থা যদি আজকে পদলেহনকারী বিচার ব্যবস্থায় পরিণত হয়, তার বিরুদ্ধে তো আমাদের অবস্থান, আমাদের জনাব তারেক রহমানের অবস্থান তো থাকবে। সুতরাং এই সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের যে নিয়ন্ত্রক ব্যবস্থা বলা সুপ্রিম কোর্টের অধীনে একটি সচিবালয় করার কথা এটি বলা হয়েছে। আপনারা জানেন যে মাহতার হোসেন যে মামলার রায় অনুযায়ী এই কথাটি বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠিত করা শুধুমাত্র প্রজ্ঞা, কঠোর এবং আপসীর নীতি, বিচারবোধ এবং সুনামের সাথে তিনি আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন এমন ব্যবস্থা করা আমরা আগামী দিনে চাই। আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে মানুষের বন্ধু হবে। আমরা তো দেখেছি কিভাবে অধঃপতিত হয়। আমরা দেখেছি যে জুলাই আগস্টের পরে কি হয়েছে, পুলিশকে পাহারা দিয়েছে জনগণ। যে জনগণের পাহারা দেওয়ার দায়িত্ব ছিল পুলিশকে, সে পুলিশকে পাহারা দিতে হয়েছে। আপনারা দেখেছেন যে তাদের কীরকম ন্যাক্কারজনক কর্মকাণ্ড, কীভাবে তারা সুবিকৃতভাবে ঠেলা গাড়ির উপরে লাশের স্তূপ রেখে দিয়েছে। ওর মধ্যে কে বেঁচে আছে, কে মারা গেছে, এমনকি মুহূর্তকে মানুষ কখনো পর্যন্ত তার জীবিত থাকার সম্ভাবনা আছে কিনা সেই বিবেচনার ঊর্ধ্বে তাদের গায়ে পেট্রোল কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এইরকম পুলিশ বাহিনী আমরা আমাদের দেশে চাই না। আমাদের দেশে এমন পুলিশ বাহিনী চাই না যারা আবরারের হত্যাকাণ্ডের বিচার করতে পারে না, যারা এই দেশের কোনো একটা মানুষের বা কোনো একটা আমার আপনার সন্তানের পকেটের ভিতরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে মাদকের মামলায় তার জীবনটাকে অনিশ্চিত করে দেয়। আমরা এমন কোনো প্রশাসন ব্যবস্থা চাই না যে প্রশাসন ব্যবস্থা সরকারের তাবেদারি করে সেই জেলার রাজনৈতিক দলের সভাপতিত্বের চাইতে বেশি বড় মোর ক্যাথলিক দেন পোপ হয়ে ওঠে, এইরকম ব্যবস্থাপনা আমরা চাই না। মিডিয়া কমিশনের কথা কি বলবো আমরা? আপনারা দেখেছেন যে আপা মিডিয়া কমিশন দেখেন যে আপনারা আপা সাংবাদিক সম্মেলনে কি হলো? আপা সাংবাদিক সম্মেলন দেখেননি? এই জায়গাতে আমাদের কাঁদতে বলে খুব কষ্ট আছে। কি কষ্ট? আমি তো দুঃখিত হচ্ছে, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আপনি তো কদিন পরে আপনাকে আর পাবো না। আপনি এতদিন ছিলেন আমাদের দেশের নেত্রী, কদিন পরে আপনি আন্তর্জাতিক নেত্রী হয়ে যাবেন, তখন তো আপনারা আমার পাবো না। কেউ বলেছে যে আপনার নামে হলগুলো দখল করা উচিত। আপনি কেন নোবেল পুরস্কার পাননি, এটার বিচার বিবেচনা হওয়া দরকার। এইরকম তাবেদার মিডিয়া আমরা চাই না। যে মিডিয়া খুললেই আমরা আমাকে দেখেছি যে এই গণ অভ্যুত্থানের আগের দিন পর্যন্ত ওই মিডিয়া চিৎকার করে এই সরকারের সেই স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছে। এমন মিডিয়া না আসার জন্য সেখানে সত্যকে সত্য বলা, ন্যায়কে ন্যায় বলার শক্তিমত্তার মিডিয়া কমিশন চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্যে কি বলেছেন যে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সেই কথাটি বলার জন্য তিনি বলেছেন যে আমার মিডিয়া এমন হবে তাকে প্রশ্ন করা যাবে। প্রধানমন্ত্রী কোনো জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন, এই ইমিউনিটি, এরকম কোনো শক্তি, এরকম কোনো স্বতন্ত্রতার কাউকে প্রদান করা হবে। দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান আর কার্যকর ব্যবস্থা থাকতে হবে। আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশনের কথা একটু আগে বললাম, একটা মাসিক মিশনের কাজ করেছে। এই দুর্নীতি দমন কমিশনের আমরা তো অনেক কথা শুনি। আমরা রিপোর্টে কিছুদিন আগে বলেছেন যে $240 বিলিয়ন এই 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের রিজার্ভে কখনো 50 বিলিয়নের বেশি আমাদের ডলার আমাদের অর্থ ভান্ডারে কখনো ছিল না। সেই জায়গায় $240 বিলিয়ন যদি 15 বছরে চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে এই চোরগুলো যে কি পরিমাণে শক্তিশালী চোর, এই চোরগুলো কিন্তু আমাদের চুরির জন্য নোবেল পুরস্কারটা দেওয়া উচিত। শেখ হাসিনা নোবেল পুরস্কার না পাওয়ার জন্য খুব আফসোস আছে। আমাদের মনে হয় নোবেল কমিটিকে বলা উচিত, ভাই অনেকগুলো তো দিচ্ছেন আপনার শান্তি মান্তি হাতে নামে জন্য, আপনার তো চোরের জন্য একটা নোবেল পুরস্কার দেন, এই ব্যাপারে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। সুতরাং আমরা দুর্নীতি দমন কমিশনকে এমন দুর্নীতি কমিশন দেখতে চাই যারা এই চুরি চোরদেরকে ফেরত আনতে পারবে। আমরা এমন দুর্নীতি কমিশন দেখতে চাই যারা চোরের টাকা দেশে ফেরত আনতে পারবে। এই চুরির টাকা কি শুধুমাত্র চুরি হয়ে যাওয়া একমাত্র অপরাধ নয়। অনেকে বলেন যে চুরির টাকা ফেরত আনবো, কিন্তু কি ফেরত আনতে পারবেন না, এই সময়টা ফেরত আনতে পারবেন না। এই যে কোটি কোটি ডলার বিদেশে পাচার করা হচ্ছে, লক্ষ লক্ষ কোটি ডলার, এটা যদি আমাদের দেশের উন্নয়নের জন্য যদি কাজে লাগানো যেত, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান হতো, হাসপাতাল হতো, আমাদের এখানে ব্রিজ কালভার্ট হতো, সড়ক উন্নয়ন হতো, আমরা আমাদের এই দেশের অর্থনীতির অনেকগুলো উন্নয়ন করতে পারতাম, যুবকের কর্মসংস্থান করতে পারতাম, বেকার সমস্যার সমাধান করতে পারতাম, শিল্প কলকারখানা করতে পারতাম। এই 15টি বছর আমাদের দেশে সুযোগ বঞ্চিত করার যে অপরাধ, সেই অপরাধের কোনো মাপ নাই, সেই অপরাধের কোনো ক্ষতিপূরণ নাই। এরা যদি লক্ষ কোটি বছরে যদি জেল খাটে, তাহলে সেই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হবে।
তাহলে আমরা সেই দুর্নীতির ক্ষেত্রে দৃশ্যমানতা এইরকম ভাবে দেখতে চাই। সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকারের কথা একটু আগে বলেছি, এটার পুনরাবৃত্তি করতে চাই না। আপনারা জানেন যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অধিকারের কথা, যেখানে অনেকগুলো অধিকারের ভিতরে সবচেয়ে বড় অপরাধ যেটি হয়েছে আপনারা জানেন যে হত্যাকাণ্ড হলেও মানুষের অনেক কষ্টের মধ্যে একটি সান্ত্বনা থাকে, কি সেটা যে আপনার মধ্যে জানাজায় অংশগ্রহণ করতে পারে। তার স্ত্রী জানে যে তার স্বামী নেই, সন্তান জানে যে তার বাবা নেই, কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী জানে না যে তিনি বিধবা না সরকার। ইলিয়াস আলীর সন্তানেরা জানে না তাদের বাবা বেঁচে আছে কি বেঁচে নেই। যদি আলমের পরিবারের লোকজন এখনো পর্যন্ত জানে না তাদের পরিবারের সদস্য এখন বেঁচে আছে। এমন কোনো ব্যবস্থাপনা আমি দেখতে চাই না যেখানে ঘুমের মতন একটি জঘন্য অপরাধ, পৃথিবীতে সবচেয়ে খারাপ অপরাধ বলে যদি কাউকে চিহ্নিত করা যায় সেটির নাম ঘুম। যারা আয়না ঘরকে প্রতিষ্ঠিত করতে পারে, এটি রাষ্ট্র ব্যবস্থা যখন একটি আয়না ঘরের পৃষ্ঠপোষকতা করে, তখন কোনো দেশ আর কোনো রাষ্ট্র দেশ হিসাবে আছে এটি বলার কোনো অবকাশ থাকে না। তো ফলে সকল গুণ খুন এই সমস্ত অপরাধের বিচার যেন হয়, সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যাকাণ্ডের অনেকগুলো ঘটনা ঘটেছে, এগুলোর প্রতিকার, এগুলোর ভবিষ্যতে যেন এগুলোর পুনরাবৃত্তি না ঘটে এমন একটা বিচার ব্যবস্থাপনা আমাদের দরকার। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করার প্রয়োজন একটু আগে বলেছি যে দেশ থেকে কি পরিমাণে অর্থ পাচার হয়েছে বিদেশে। অর্থনৈতিক কমিশনের কাজ হবে শুধুমাত্র সেই পাচার করা অর্থ নয়, আমরা এমনও দেখেছি যে দেশের প্রধানমন্ত্রীর পুত্র নিজে বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের কারিগর হিসেবে কাজ করেছে, হ্যাকারদের হাতে বাংলাদেশের অর্থ ভান্ডার রিজার্ভ তুলে দিয়ে। আমরা সেই ব্যবস্থাপনার পরিবর্তন চাই। অর্থনৈতিক সংস্কার কমিশন বাংলাদেশের জন্য একটা সুষম অর্থনৈতিক ব্যবস্থাপনা আমভাবে তৈরি করবে, যাতে গরিব এবং বড় লোকের মধ্যে যে ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানকে হ্রাস করা যায়। দেশের মানুষের প্রত্যেকের জন্য যেন একটা ব্যবস্থাপনা দেওয়া যায়, এমন একটা জীবন মান নিশ্চিত করা যায় যে জীবন মানের মধ্যে দিয়ে তিনি বিশ্বাস করতে পারেন, বুঝতে পারেন যে তিনি একজন মানবেতর জীবনযাপন করছেন না। এটি কাজ করার জন্য আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং এতক্ষণ যতগুলো কমিশনের কথা বলা হয়েছে সবগুলো কমিশন তার কর্মপরিধি, তার দায়িত্ব এবং একটি পর্যায়ক্রমিকভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তনের কাজে কিভাবে লাগবে সেটি একটি দফাতে বর্ণিত হয়েছে। ধর্মীয় স্বাধীনতার কথা আমাদের দলের চাইতে বেশি করে বোধহয় কেউ বলেনি। আপনারা জানেন যে বাংলাদেশে একটি কথা খুব প্রচলিত রয়েছে, আওয়ামী লীগের সময় নাকি সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ। অথচ আমরা কি দেখেছি, এই দেশে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু সম্পত্তি দখল এবং সংখ্যালঘুদের কার্ড ব্যবহার করার দলের নাম কি? আওয়ামী লীগ। যখনই নির্বাচন আসে তখনই কি করে এরা? তখনই এরা মূর্তির পায়ের কাছে কোরআন শরীফ রাখে, তা নাহলে মূর্তির হাত থেকে তরোয়াল ভেঙে নিয়ে যায়, নাহলে মূর্তির মাথা ভাঙে, নাহলে মন্দিরের সামনে তারা আবর্জনা ফেলে দিয়ে বোঝাবার চেষ্টা করে যে তারা এই দেশটা প্রকৃত জঙ্গি দেশ। অথচ আপনারা দেখেছেন কি, এই আগস্ট পরবর্তী সময়ে আমাদের ছাত্র দল, আমাদের যুব দলের ছেলেরা মন্দির পাহারা দিয়েছে। দেখেছেন আপনারা একজনও কোনো হিন্দুর গায়ে বা কোনো একটা সংখ্যালঘুকে নির্যাতিত হতে এরকম কোনো ঘটনার উদাহরণ নেই। আজকে আমরা দেখি যে আমাদের পাশের দেশের মিডিয়া মহিষের মতন দুর্মুখ, তারা সারাক্ষণ বাংলাদেশে বোঝাবার এমন হওয়ার চেষ্টা হয় যেখানে যেন সংখ্যালঘু পেলেই তাকে জবাই করা হচ্ছে। আপনারা বলুন যে তোমাদের এত কথা বলার দরকার নেই, তোমরা বাংলাদেশে আসো, বাংলাদেশে দেখো, আমাদের সংখ্যালঘু ভাইদের সাথে কথা বলো এবং তাদের কাছ থেকে শোনো বাংলাদেশে সংখ্যালঘুরা আগেই নিরাপদ ছিল না, এখন তারা বেশি নিরাপত্তায় নিজেদেরকে জীবনযাপন করছে কিনা। এই ব্যাপারে যে যতদিন পর্যন্ত এই সংখ্যালঘু কার্ড খেলা বন্ধ না হবে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করার যে অপশক্তি সেগুলোর বিরুদ্ধে যতক্ষণ আমরা অবস্থান নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা কিন্তু নিরাপদ রাখতে পারবো না। মুদ্রাস্ফীতির বিবেচনাতে শ্রমের মজুরি নির্ধারণ করার একটা কথা বলা হয়েছে। সেটার ভেতরে মূল কথা যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি এখন 10% উপরে। তাহলে একদম শ্রমিকের মূল্য যদি আপনি নির্ধারণ করে রাখেন 10 টাকা, তাহলে প্রকৃত পক্ষে সে কিন্তু 9 টাকার কম পায়। তাহলে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক কাঠামোতে তার বেতন বা মজুরি বৃদ্ধির যে সুপারিশ সেটি এটার মধ্যে করা হয়েছে। এর পাশাপাশি একটি কথা বললাম, যেটা হচ্ছে সকল স্তরে ট্রেড ইউনিয়নের অধিকারের কথা বলা হয়েছে। আর অনগ্রসর যে জায়গা আছে, যেমন হাওর বাওর বা আমাদের পার্বত্যাঞ্চল যে জায়গাতে অর্থনৈতিক উন্নয়ন যথার্থভাবে হয়নি, সেই জায়গাগুলোকে আমাদের উন্নয়ন কাঠামোর মূল ধারার মধ্যে এনে উন্নয়নের ব্যবস্থাপনা করা দরকার। শিল্প, বিদ্যুৎ, খনিজ জ্বালানি খাত আধুনিকায়ন এবং দৃশ্যমান উন্নতি যেটা করবার কথাটি বলা হয়েছে আমাদের 18 নম্বর দফায়। আপনারা জানেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন
যে কুইক রেন্টালের মাধ্যমে এবং ক্যাপাসিটি চার্জের নাম করে 1 লক্ষ কোটি টাকার বেশি পাচার করেছেন আমাদের সামিট গ্রুপের হোতা হিসাবে পরিচিত জনাব ফারুক খানের বড় ভাই আজিজ খান। এবং তারা ওই পয়সা দিয়ে সিঙ্গাপুরে তারা সিআইপি এবং প্রথম 10 জন শীর্ষ ধনীর তালিকাতে ফোর্বস রিপোর্টের মধ্যে তাদের নাম তুলতে সক্ষম হয়েছে। ওনারা বলেন যে টাকা দুর্নীতি করতে হলো বাংলাদেশ থেকে টাকা পাচার করা যায় না। যদি টাকা পাচার করা যদি নাই যায় তাহলে সিঙ্গাপুরের টাকাটার গাছ কি আকাশ থেকে এসছে? এই প্রশ্ন করা দরকার। এবং খেয়াল করে দেখবেন যে গত 15টি বছর আপেক্স নামে একটি প্রতিষ্ঠান, যার কাজ ছিল বাংলাদেশের খনিজ তেল এবং গ্যাস আহরণ এবং সুযোগ খোঁজা। আমরা শুনেছি যে আমাদের থেকে সমুদ্র সীমা বিজয় হয়েছে, বিশাল সমুদ্র এলাকা আমরা পেয়েছি। সমুদ্র এলাকাতে কোনো গ্যাস আর তেলের কোনো অনুসন্ধান দেখেছেন আপনারা গত 15 বছরে? আপেক্সকে কোনো জায়গাতে খনন কার্য চালানোতে দেখেছেন আপনারা যে কোথাও গ্যাস আছে কিনা দেখা হোক, কোথাও কয়লা আছে কিনা খুঁজে বার করা হোক? কেন করা হয়নি? তারা এই কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে দেশের মানুষের টাকা লুণ্ঠন করতে চেয়েছেন। আর লাভজনক এলএনজি ব্যবসা করে আপনারা জানেন যে মংলা বন্দরে একের পর এক এলএনজি টার্মিনাল তৈরি হচ্ছে, এলএনজি আমদানি হচ্ছে, বাংলাদেশের পুরো জ্বালানি খাতকে বিদেশ নির্ভর করার চেষ্টা হচ্ছে। এই দফায় বলা হয়েছে যে আমরা আপেক্ষে শক্তিশালী করতে চাই, বাংলাদেশের যে গ্যাস এবং জ্বালানি সম্পদ রয়েছে সেটি আহরণের ব্যবস্থা করা দরকার। এবং আমরা আরেকটা বলেছি কি, সেটা হলো যে রিনিউয়েবল এনার্জি বিনিয়োগ, যেটাকে আর পুনর্ব্যবহার করা যায় আমার জ্বালানি ব্যবস্থাপনা, যেটা বাতাসের মাধ্যমে হতে পারে, সৌরশক্তির মাধ্যমে হতে পারে, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের যে আমাদের যে জ্বালানি চাহিদা সেটি পূরণের চেষ্টা করা। আর আমদানি বিকল্প শ্রমঘন বিনিয়োগের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করা, যাতে করে আরো একটা জায়গাতে কাজ করা দরকার। সেটা হচ্ছে আমাদের যে সমস্ত প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠান, তারা যখন শেষকালে যখন দেশে ফিরে আসেন তখন দেখেন যে তার কিছু নেই, তার নাই কোনো বিনিয়োগ, তার নাই কোনো ব্যবসা বাণিজ্য, তার নাই কোনো অর্থ সঞ্চয়। এই ব্যবস্থা করে আমরা বলেছি যে 1 কোটির বেশি মানুষ দেশের বাইরে রয়েছেন, তাদেরকে অর্থনৈতিক করতে পারিনি। আমরা বাংলাদেশ থেকে নেপাল কিংবা ভুটানে যাওয়ার ট্রানজিট পাইনি, অথচ আমাদের দেশকে ব্যবহার করে তারা কিন্তু তাদের ট্রানজিট সুবিধা কিন্তু পরিপূর্ণ আদায় করে দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজের অগ্রাধিকার, মংলা বন্দর ব্যবস্থাপনায় ভারতের 1/3 অধিকার, এর থেকে শুরু করে যত রকমের আঞ্চলিক যোগাযোগ সুবিধা দেওয়া সম্ভব সব কিছু তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই 18 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বাংলা বান্দা থেকে কাপড় ফিটা দেওয়ার জন্য নেপালের রাস্তা পাইনি। আমরা একই সাথে এমন একটা দুর্বিষহ জায়গায় পৌঁছেছি যে এত বন্ধুপ্রতিম দেশ আমাদের জন্য টুরিস্ট ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। গত 6 মাসে তারা বাংলাদেশের মানুষের জন্য একটি টুরিস্ট ভিসা ইস্যু করেন। তো ফলে আমরা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বৈদেশিক নীতিকে প্রবর্তিত করেছিলেন, তার মাধ্যমে কি পেয়েছিলেন উনি জানেন? বাংলাদেশ সেই সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল জাপানকে পরাজিত করে। তিনি মধ্যপ্রাচ্যের সাথে একটা অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিলেন। আল-কুদস কমিটিতে উনি ইরাক যুদ্ধের নিরসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা সেই বৈদেশিক নীতির কাছে যেতে চাই, যে বৈদেশিক নীতি আমার সার্বভৌমত্ব, আমার অখণ্ডতা, আমার সম অধিকারকে নিশ্চিত করে, কারো দাসত্ব নয়। এমন বৈদেশিক নীতি আমাদের জন্য প্রয়োজন। প্রতিরক্ষা বাহিনীকে কি নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন। র্যাবের নামে, জিয়াউল আহসানের নামে, তারিক সিদ্দিকের নামে আজকে এই প্রতিরক্ষা বাহিনীকে কন্ট্রাক্টারি করা, হোটেল ব্যবসায় নিয়োজিত করা, স্কুল কলেজ প্রতিষ্ঠান মধ্যে ব্যস্ত রেখে দেশের জন্য অত্যাবশ্যকীয় যে কাজটি সেটা ছিল দেশ রক্ষা এবং দেশের মানুষের কাছে একটা নিরাপদ বাংলাদেশের প্রতিশ্রুতি দেওয়া। আমরা এই প্রোগ্রামের মধ্যে বলা হয়েছে যে প্রতিরক্ষা বাহিনী সকল বিতর্কের ঊর্ধ্বে থাকবে, তারা প্রশিক্ষিত হবে, আধুনিক হবে, আধুনিক যুগের যত সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট আছে সেটা তারা পাবে। কিন্তু তাদেরকে আমরা কোনোরকম ভাবে রাজনীতি বা অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত করবো না। এবং তারা সকল রকমের যে তাদের ব্যাপারে যে আমরা বলি যে কোনো রকম বিতর্ক যেন না হয় এই প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে, সেটিকে নিশ্চিত করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি প্রদান। আপনারা জানেন যে আমরা এমনও তালিকা দেখেছি মুক্তিযোদ্ধাদের, সেখানে মুক্তিযোদ্ধা যারা জন্মগ্রহণ করেছে 1974 সালে, তৃতীয় মুক্তিযোদ্ধা আমাদের সমর রেজাউল সাহেব, আপনাদের কাছাকাছি পারে, আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন, এক সম্পর্কে মন্ত্রী ছিলেন। উনি জন্মের 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা। আবার কেউ আছে যে জন্মের পর 72 সালে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা হয়েছে। কেউ মায়ের পেটে থেকে ওখান থেকে মেশিন গান, মোটর, স্টেম গান চালিয়েছে। আওয়ামী লীগের পক্ষে সবই সম্ভব। ওনারা এরকম করে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু একটা কাজ করেননি। আপনারা জানেন যে 30 লক্ষ শহীদের কথা বলি আমরা। এই বাংলাদেশের স্বাধীনতায় যদি সবচেয়ে বেশি অবদান কারো থাকে তাহলে শহীদ মুক্তিযোদ্ধাদের থাকার কথা।
যে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা কই? শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগ সুবিধা কোথায়? আজকে 50 বছর পরে এসে, স্বাধীনতার 52 বছর পরে এসে আপনি তো নতুন করে শহীদদের তালিকা করতে গেলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। তারপরেও আমাদের দল জনাব তারেক রহমান তার একটি দফায় ঘোষণা করেছেন যে আমরা শহীদের মর্যাদা দিতে চাই, শহীদদের একটা তালিকা করতে চাই পূর্ণাঙ্গ, এবং মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে সম্মানিত করতে। এর চাইতে বড় করে মুক্তিযুদ্ধের জন্য কেউ কাজ করেছে বলে আপনারা জানেন এই কথা। যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা পদক 21শে পদকের প্রবর্তককে জিয়া রহমান। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের চেষ্টা করেছিলেন? না। অথচ জিয়া রহমান সাহেব হাসান হাফিজুর রহমানকে দিয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের যিনি সংকলন করার উদ্যোগ তিনি নিয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধের জন্য বিএনপি চাইতে আওয়ামী লীগের মায়া কান্না বেশি না করাই ভালো। আমরা তো তাদের অবস্থান জানি। নারী মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নের পদক্ষেপ গ্রহণ, এটার ব্যাপারে আরো ডিটেল আমাদের তার বক্তব্যের সময় আরো কিছু কথা বলবে। এখানে একটি কথা আছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যেমন নারী নেতৃত্বকে বিকশিত করার চেষ্টা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা পরিষ্কার বলেছেন যে নারীদের যোগ্যতা থাকলে অটোমেটিক্যালি কিন্তু আমরা তাদেরকে মর্যাদাবান, তাদেরকে ক্ষমতায়ন করার কোনো সমস্যা থাকবে না। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে, ফ্যামিলি কার্ডের প্রস্তাব করা হয়েছে। সেই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য কি? ফ্যামিলি কার্ড নিয়ে জানেন আপনারা? ফ্যামিলি কার্ডের কার নামে হবে? মহিলাদের জন্য হবে। কি উদ্দেশ্যে হবে এটা? ফ্যামিলি কার্ড কেন দেওয়া হবে? যাতে মহিলারা মনে করতে পারেন যে তার পরিবারে তার মর্যাদা রয়েছে, তিনি পরিবারের তুচ্ছ তাচ্ছিল্য করবার মতন অবস্থান তার নয়, তিনি পরিবারের প্রধান, এবং তিনি যদি পরিবার থেকে কখনো যদি তাকে বিতাড়িত করার চেষ্টা করা হয় তাহলে ওই কার্ড তাকে সুরক্ষা দেবে। এই ব্যবস্থাপনার কথা বলেছেন জনাব তারেক রহমান। সুতরাং এই নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এই সব কিছুর ক্ষেত্রে বিএনপির যত অবদান এ পর্যন্ত রয়েছে সেগুলোকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারেন। আপনারা জানেন যে নারী শিক্ষাকে অবৈতনিক করার কাজ করেছেন বেগম খালেদা।